দোস্ত, আমরা তো দেশে চলে যাব কয়েকদিনের ভিতরে। এখন যদি শিফা ভাবি তোর কাছে ফিরতে চাই, কি করবি? ভাই, তোদের বলছি না তোরা ওকে ভাবি বলবি না। ওর প্রতি এখন আর আমার ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। এই 4 বছর অনেক ভালো রয়েছি ওকে ছাড়া। তা তো দেখেছি, প্রতিদিন রাতে ওর কথা মনে করে কাঁদতি, এখন তাও আর কাঁদিস না? আরে ভাই বাদ দে, আমার লাইফে কোনো মেয়ের জায়গা নেই। বাকিটা জীবন আমি একা কাটাতে চাই। ভাই আসলে কি বলবো, তোর সাথে যা করেছে শিফা, তার জন্য আমরা আবার কখনো রিলেশন করিনি। আরে ভাই, সিগারেট ধরা তো, সিগারেট খাবো। তারপর সিগারেট ধরিয়ে আমাকে দিল। সিগারেট টানতে থাকলাম, তখনই রুদ্র এলো। দোস্ত, আমিও তোদের সাথে বাংলাদেশে যাব। আমি তোদের বন্ধু ছাড়া থাকতে পারবো না। আমার বাবা একজন বাংলাদেশি, আমার পরিবারও বাংলাদেশেই সেটেল হয়ে যাবে। আমি বাংলা ভাষা বাবার থেকেই শিখেছি। ও তাহলে তো ভালোই হলো, আমরা বন্ধুরা একসাথে দেশে গিয়েও থাকতে পারবো না। সিগারেট নে বলেই সিগারেট দিলাম। আচ্ছা লিমন, তোদের এই দেশে আসার কারণটা নাকি অনেক কষ্টের। আজকে আমাকে বল প্লিজ, তোদের এই দেশে আসার কারণটা বল। আমার মন খারাপ হয়ে গেল। সিয়াম রুদ্রকে ইশারায় থামতে বলল। আচ্ছা রুদ্র, চল ওইদিকে হেঁটে আসি। থাম ভাই তোরা, ওকে সবটা বলা উচিত। ও আমাদের বন্ধু, এতদিন লুকিয়েছি সেটাই অনেক। লিমন প্লিজ ভাই, মনে করার দরকার নেই কালো অতীত। ভাই আমি জানি তোরা আমার কষ্ট সহ্য করতে পারস না, তেমনি রুদ্ররও জানার অধিকার আছে, কারণ ও আমাদের বন্ধু। তবুও থাক পার্থ, আমি আজকে রুদ্রকে বলি কিসের জন্য নিজের দেশ ছেড়ে আজ আমরা এই দেশে পড়াশোনা করি। থাক, বলতে দেখি। শোন তাহলে, আমার এসএসসি পরীক্ষা শেষ হলো, তাই পরের দিন সকালবেলা ঘুমাচ্ছি। ওই ওঠ, তোকে মা ডাকছে, তাড়াতাড়ি ওঠ। আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবো না, এতদিন পরীক্ষার টেনশনে ঘুমাতে পারিনি। আরে শোনা ভাই, তোর তো আরো ঘুমানোর সময় আছে। আগে মায়ের কথা শুনে আয় কি বলে। জানিস তো মা রাগ করলে কি হবে। ধ্যাত্তেরই ভালো লাগে না, একদিকে বাবার প্যারা আবার মায়ের প্যারা। যে কোনো একজন তো একটু শান্ত প্রকৃতির হবে, তা না হয়ে দুজনেই রাগী। বলেই মন খারাপ করে বিছানা থেকে উঠলাম। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়। মায়ের কাছে আমি যাচ্ছি, দিয়া একা রান্না করতেছে বলেই চলে গেল। আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হতে হতে পরিচয়টা দিয়ে নেই, আমি আতিক আহসান লিমন। বাবা মায়ের তৃতীয় ছেলে, বড় 2টা ভাই আছে। বাবা বিজনেসম্যান, বড় 2 ভাই বিবাহিত। এই নিয়ে আমাদের পরিবার। যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম মায়ের কাছে। আম্মু আমায় ডেকেছো? ডেকেছি। তোর মামা যেতে বলেছে, তাদের বাসায় যেতে বলেছে। কেন? আমার ভালো লাগতেছে না, আমি যাব না। আরে তোর পরীক্ষা শেষ, এখন কি সমস্যা? আর তোর মামি কিন্তু রাগ করবে না গেলে। কতদিন ধরে যাস না? তোমাদের এখানে থাকবো না, যাও। আমার মামি ভালো, আমাকে ঘুমাতে দিবে ঠিক মতো। আচ্ছা যা তাহলে। খেতে দাও, কিছু খেয়ে যাব। বাসা তো আর বেশি দূরে নয়, পাশেই, হেঁটে যেতে 10 মিনিট লাগবে। খেতে হবে না, তোর মামি তোর জন্য রান্না করেছে, যা তাড়াতাড়ি। দূর, ভাল লাগে না, আর থাকবোই না তোমাদের বাসায়। বলেই বের হলাম মামিদের বাসার উদ্দেশ্যে। দোকান থেকে একটা চিপস কিনে খেতে লাগলাম, সাথে একটা কোক নিয়ে হাঁটতে লাগলাম। চিপস খাওয়া শেষে কোক খুললাম, মুখখাটা ছুঁড়ে মারলাম, পড়ল গিয়ে একজনের নাকে। আমি সেদিকে না তাকিয়ে হাঁটতে লাগলাম। ওই স্যামরা দাঁড়া, তুই আমার নাকে মুখা মেরে আবার হাঁটছিস? আমি মেয়েটার দিকে তাকিয়ে অবাক। হিজাব পরার সাথে নিকাব, টানা টানা চোখ দুটো দেখা যাচ্ছে, চোখে গাঢ় কালো কাজল, যার জন্য চোখ দুটোর মায়ায় পড়ে গেলাম। কোথায়? আমি তো দেখিনি, সরি, হয়তো ভুলে পড়েছে। আমার এই কথা শুনে মেয়েটা ঠান্ডা হয়ে গেল, ভালোই হয়ে। আমি এমনিতে মেয়েদের ভয় পাই। একদিন একটা মেয়ের সাথে ঝগড়া করেছি, মেয়েটা রাস্তায় বসে ঝগড়া করছিল, তার উপর বাসায় এসেও নালিশ দিছিল। সেটা শুনে আমার মাদার কি মাইরটাই না দিছিল। আর বাবার রাগ দেখলেই তো ভয় আমার কাজ হয়ে যায়। তখন থেকে মেয়েদের ভয় পাই। যাই হোক, গল্পে আসি। আচ্ছা তাহলে এরপর থেকে চোখ কান খোলা রেখে কাজ করবেন, না হলে মেয়েরা আপনার নাক ফাটিয়ে দিবে। এই যে শুনুন। মেয়েটা দাঁড়িয়ে পিছনে ফিরল। হ্যাঁ বলুন। আপনার এত রাগ মানায় না, আপনার চোখ দুটো অনেক সুন্দর। কি বললি? দাঁড়া, এমনিতেই একটা বাদর আনতে যাচ্ছি,
সামনে আবার আরেকটা পড়েছে। না না কিছু না বলেই দৌড়ে মামার দিকে গেলাম। কোকটা শেষ করে বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। মামা দরজা খুলে দিল। আরে লিমন, এসে পড়েছিস? তোকে আনতে তোদের বাসায় শিফা গেল। কি শিফা আসলো কবে? আর আমাকে আনতেই বা যেতে হবে কেন? আমি তো একাই আসতে পারি। আসলে শিফা ওর দাদা বাড়ি থেকে পড়াশোনা করেছে এতদিন। তা তো দেখতেই পাচ্ছি। এই 1 মাসে একবারও বাসায় আসিসনি। ভিতরে গিয়ে দেখ তোর মামি তোর কি অবস্থা করে। আচ্ছা দেখতেছি বলেই ভিতরে ঢুকে মামিকে খুঁজতে লাগলাম। দেখলাম রান্নাঘরে রান্না করতেছে। আমি পিছন দিয়ে হাত দিয়ে চোখ চেপে ধরলাম। লিমন, এসে পড়েছিস? আসছিস কেন? তোর কি এই বাসায় কেউ থাকে নাকি? কি বলো মামি? এই বাসায় আমার কলিজার টুকরো থাকে, আর তার আদর স্নেহ ছাড়া থাকতে ভালো লাগে না। তা তো দেখতেই পাচ্ছি। পুরো 1 মাসে একবারও বাসায় আসিসনি। আরে মামি রাগ করো কেন? আমার তো পরীক্ষা ছিল, না হলে তো আমি আসতামই, তুমি তো জানো। তাই বলে একবারও আসবি না? মামি আমি কিন্তু সকালবেলা কিছু না খেয়ে চলে এসেছি। তুমি ডেকেছো তাই জন্য খুব ক্ষুধা লাগছে। আরে আমার তো সেদিকে খেয়াল নেই। বাবা আয়, তাড়াতাড়ি খেতে বস। আমি তোকে কতদিন খাইয়ে দেইনি, আয় খাইয়ে দিব। মামি তুমি শুধু আমায় ভালোবাসো, বাসায় আমাকে কেউ একটু শান্তিতে ঘুমাতেও দেয় না। আচ্ছা বাবা আয়, খেতে বস। এতদিন মনে হয় রাত জেগে পড়েছিস, অনেক শুকিয়ে গেছিস। তারপর মামি খাইয়ে দিতে লাগলো। তখনই কলিং বেল বাজলো। মামা গিয়ে দরজা খুলে দিল। মামি কে এসেছে? এভাবে ডাকাডাকি করতেছো কেন? শিফা এসে গেছে মনে হয়। থাক বাবা, ও যা করার করুক, তুই খাবার খাতো। তখনই মেয়েটার মামা খাবার টেবিলে আসলো। এ কি, তুই এখানে? আমি এখানে, কিন্তু আপনি এখানে কেন? আমার বাসায় এসে বলছিস আমি এখানে কেন? কি হচ্ছে এসব শিফা? থাম। তুই ও তোর ফুফাতো ভাই লিমন, আর লিমন ও হচ্ছে তোর মামাতো বোন শিফা। আর ঝগড়া করবি না। আর তোদের কি আগে দেখা হয়েছে? রাস্তায় আসার সময় দেখা হয়েছিল। নিশ্চয়ই শিফা ঝগড়া করছে তোর সাথে। শিফার দিকে তাকিয়ে দেখে ভয় পাচ্ছে। না মামা, তেমন কিছু না। তারপর মামা আর শিফাও খেতে বসলো। সবাই একসাথে খাবার খেলাম। আচ্ছা মামি, আমি একটু বাইরে যাই বন্ধুদের কাছে। কেন, এখানে ভালো লাগছে না? যা, শিফাকে নিয়ে একটু ঘুরে আয়, অনেকদিন পর বাসায় এলো। আমি একটু বন্ধুদের কাছে যাই, বিকালে শিফাকে নিয়ে ঘুরতে যাব। না মা, আমি এখনই ঘুরতে যাব। লিমন যা না বাবা একটু। আরে মামা তুমি তো জানো আমার মেয়েদের সাথে ঘুরতে ভালো লাগে না, আমি ওদের ভয় পাই। ওই, আমি আর সব মেয়েরা কি এক? আমি এখনই ঘুরতে যাব। তারপর শিফা জোর করে নিয়ে ঘুরতে বের হলো বাসা থেকে। বের হওয়ার পরে সিয়াম কল দিল, লিমন কোথায় তুই? বের হ, অনেকদিন পর ফ্রি হলাম, আড্ডা দিব আজকে। আরে ভাই আমার এখন একটু কাজ আছে, বিকালে আসবো। কি কাজ রে তোর? পরে এসে বলবো। তারপর ফোন কাটলাম। ওই রিক্সা ডাক, রিক্সায় ঘুরবো। রিক্সা ডাকবো তো? এইভাবে কথা বলছিস কেন? আমি তোর বড় ভাই, কিসে পড়িস এবার? আমি 9-এ পড়ি, তাতে তোর কি? আমি তোকে বড় ভাই হিসেবে মানি না। তাহলে কি হিসেবে মানিস? দেখবি। দেখা। তা পরে বলবো, এখন ঘুরতে যাব, রিক্সা ডাক। ওকে ডাকতেছি, তবে আমাকে সম্মান করে কথা বলবি। শিপা কিছু বললো না, আমি রিক্সা ডাক দিলাম, ও রিক্সায় উঠে গেল। ওই, উঠছিস না কেন? তুই এটাই যা, আমি অন্য একটা রিক্সা নিতেছি। কেন অন্য রিক্সা কেন? আমরা একসাথে যাব। না আমি মেয়েদের সাথে রিক্সায় উঠি না, তুই যা, আমি পিছনে পিছনে আসতেছি। ওই, একদম মেজাজ গরম করবি না, তাহলে কিন্তু আজকে তোর খবর আছে। ওর চোখের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে রেখেছে, রাগে নাক লাল হয়ে গিয়েছে। কি হলো? এইভাবে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি রিক্সায় ওঠ বলেই হাত ধরে রিক্সায় ওঠালো। এই প্রথম কোনো মেয়ে আমার হাত ধরলো। খুব আনইজি লাগছিল, তবু রিক্সায় উঠতে হলো ওর জোরাজোরির জন্য। যাই হোক, রিক্সা নিয়ে ঘুরতে লাগলাম। হঠাৎ শিফা রিক্সা থামাতে বলল, তাকিয়ে দেখি পার্কের সামনে থামালো। এখানে থামালি কেন? আর একটু করে বাসায় যাব, আমার সময় নেই। তোর সময় আমি পরে দেখব, আগে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দে। তুই ঘুরতে এসেছিস, ভাড়া তুই দিবি, আমাকে কেন দিতে বলছিস? তাড়াতাড়ি ভাড়া দে, না হলে তোকে আমি কিস করব এখন। কি? তুই কি আমায় একটু শান্তিতে থাকতে দিবি না? এত প্যারা দিস কেন? এখন আবার টাকাও খরচ করাইতেছিস। তোর জন্য এতটা দিন অপেক্ষা করেছি তোর ভালোবাসা পেতে, এই জন্য এত কষ্ট করে বুঝিয়ে দাদু বাড়ি থেকে এসেছি। তোর ছোটবেলার পাগলামিগুলোর জন্য তোকে কতটা ভালোবেসে ফেলেছি তা তুই কল্পনাও করতে পারবি না। এখন একটু প্যারা দেই, তারপর আস্তে আস্তে ভালোবাসা আদায় করে নিব। কিছু বললি? না, ভাড়াটা দে, ভেতরে গিয়ে একটু বসবো। তারপর ভাড়াটা দিলাম, দিয়ে পার্কের ভিতরে ঢুকলাম। তারপর শিফা একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালো, আমিও গেলাম পিছনে পিছনে। কতক্ষণ থাকবো এখানে? দেখছিস না এখানে কাপলরা আছে, এখানে থাকতে অস্বস্তি লাগছে।
চুপ, বেশি কথা বলিস কেন? এখানে কি সব কাপলরাই আসে? দেখছিস না কত সিঙ্গেলরাও আড্ডা দিচ্ছে? তবে আমার ভালো লাগছে না এখানে। আবার ওই কথা, যা তো আইসক্রিম নিয়ে আয়, আইসক্রিম খাবো। কি, আবার আইসক্রিম এনে খাওয়াতে হবে? যা তাড়াতাড়ি। আচ্ছা যাচ্ছি। তারপর একটি দোকানে গেলাম, সেখানে গিয়ে একটা সিগারেট ধরিয়ে খেতে লাগলাম। খাওয়া শেষে শিফার জন্য আইসক্রিম আর আমি একটা কোক নিয়ে শিফার কাছে গেলাম। কোক খেতে খেতে ওর হাতে আইসক্রিমটা দিলাম। তোর মনে হয় কোকটা খুব পছন্দ, তাই না? তাড়াতাড়ি খা, যাবো। এত তারা কিসের? তোর গার্লফ্রেন্ড আছে যে আমার সাথে পার্কে দেখলে সমস্যা আছে? গুড আইডিয়া, পেয়ে গেছি। দেখি ওর থেকে মুক্তি পাই কিনা। রে, গার্লফ্রেন্ড দেখলে প্রচুর সমস্যা হবে আমার। শিফার হাত থেকে আইসক্রিম পড়ে গেল। কি বললি? তোর গার্লফ্রেন্ডও আছে? রে। তুই যে পরিমাণ মেয়েদের ভয় পাস, তোর আবার গার্লফ্রেন্ড থাকবে? আর হলেও ব্রেকআপ করাবো, তবুও আগে ভালোভাবে শিওর হয়ে নেই মনে মনে। আচ্ছা, তোর কয়টা গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড আবার কয়টা থাকে, একটা একটু ভাব নিয়ে। আচ্ছা আচ্ছা, তোর আর গার্লফ্রেন্ডের দরকার নেই, আজকে ব্রেকআপ করে নে। বলেই হলো আমি ওকে কত ভালোবাসি। আচ্ছা, তাহলে আমি এই পিকটা ফুফা ফুফিকে দেখাই। ওর ফোনের পিক দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল, কারণ আমার এইমাত্র সিগারেট খাওয়া পিক ওর ফোনে। এমনিতেই আব্বু আম্মু দুজনেই রাগি, এটা দেখলে আমি শেষ। তুই এই পিক পেলি কোথায়? বোন আমার, ডিলিট করে দে। ওই চুপ, একদম আমায় বোন বলবি না। তুই আসতে দেরি করতেছিলি দেখে তোকে খুঁজতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি তুই সিগারেট খাচ্ছিস। এটা দূর থেকে ক্যামেরা বন্দি করলাম তখন। আচ্ছা বোন, বলবো না, তবু পিকটা ডিলিট দে। না, ডিলিট দেওয়া যাবে না, আপাতত ফুফা ফুফিকে বলবো না। এখন বল, সত্যি তোর জিএফ আছে কি না? সত্যি বলছি, আমার কোনো জিএফ নেই, তখন মিথ্যে বলছি। তাহলে ঠিক আছে, পরে যদি শুনি তোর জিএফ আছে তাহলে কি করব বুঝতেই পারছিস। এখন তোর ফোনটা দে। কেন, ফোন দিয়ে কি করবি? দিতে বলছি দে, বেশি কথা বলিস কেন? তারপর পকেট থেকে ফোন বের করে ওর হাতে দিলাম। লক খুলে লক পাল্টিয়ে আমার নাম পিন দে। অসহায় হয়ে সেটাও করলাম। তারপর ফোন নিল, কিছুক্ষণ টিপে ফোন দিল। শোন, তোর ফেসবুকের সব মেয়েদের আনফ্রেন্ড করে দিছি, আর তোর ফেসবুকের মেয়ে ফ্রেন্ড থাকবো শুধুই আমি। আচ্ছা তুই এরকম করতেছিস কেন? কালকে পরীক্ষা শেষ, আজকে একটু মেয়েদের সাথে কথা বলা শুরু করব। আর কখনো কথা হবে না কোনো মেয়ের সাথে, তুই আমার সাথে কথা বলবি। কেন কেন, তোর সাথে কথা বলবো কেন? তা সময় হলেই বুঝে যাবি। বন্ধু, তোর নাকি বাসায় কাজ আছে, তাহলে এখানে কেন, সাথে আবার মেয়ে নিয়ে? পিছনে তাকিয়ে দেখে হারামিগুলো দাঁড়িয়ে আছে। আরে বেটা, বুঝিস না, এটা আমাদের ভাবি। যাই হোক, অনেক ভালো মানাবে। তোর এখানে কি করছিস? কেন, আমরা কি আসতে পারি না? তুমি ভাবিকে নিয়ে এসেছো আর আমরা মেয়ে খুঁজতে এসেছি। শালা, তুই ভালো হবি না, অল টাইম মেয়ে পটানো ধান্দা করিস। তুমি ভাবিকে নিয়ে ঘুরতে পারো আর আমি আমার জন্য একজন খুঁজবো না? আরে কি ভাবি ভাবি করছিস, ও আমার মামাতো বোন। কি আবার? দাঁড়া দেখাচ্ছি মজা। বোন বললি তুই? তো কি বলবো? কি বলবি মানে? বউ বলবি? আমি তোকে ভালোবাসি। শিফার কথা শুনে তো আমি অবাক, কি বলতেছে এই মেয়ে? ওই তোর মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে, দেখবি তুই। বলেই মাথাটা টেনেই আমার ঠোঁট দুটো অফ করে দিল। আমার বন্ধুরা লজ্জায় অন্যদিকে ফিরল, আর আমি ছাড়ানোর চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। ও আমার ঠোঁটের উপর অত্যাচার করে যাচ্ছে। অনেক কষ্ট করে থামালাম শিফা, ছেড়ে দিয়ে লজ্জায় অন্যদিকে ফিরে থাকলো। আর আমি বন্ধুদের দিকে তাকিয়ে দেখি ওরা হাসতেছে। ওই হাসছিস কেন তোরা? ভাই বিশ্বাস কর। আরে ভাইয়া, আপনার চিন্তা করেন না, আজকে ট্রিট আমি দিব। তাহলে ভালোই হয়, চলেন। আরে ভাই আমি যাব, না গেলে টাকা আমার পকেট থেকে যাবে। কি, তুই যাবি না? ওর দিকে তাকাতেই ফোনের দিকে ইঙ্গিত করলো, অসহায় হয়ে গেলাম। আরে আমি যাব তো, চল। মনে মনে ওর গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম। আরে ভাই, এত তাড়াতাড়ি না গেলে হয় না? এখন তো কোনো মেয়ে খুঁজে পেলাম না শালা, বলেই সবাই মিলে উত্তম মাধ্যম দিলাম পার্থকে। ভাই, মোরে এখন ছাড়, আমি আর জীবনেও মেয়ে খুঁজবো না। তারপর সবাই মিলে রেস্টুরেন্টে গেলাম। শালারা খেতে লাগলো ইচ্ছে মতো, আমি শুধু আমার টাকার চিন্তা করছি। যাই হোক, খাওয়া শেষে বিল আমারই দিতে হলো। বন্ধুদের বিদায় দিয়ে শিফাকে নিয়ে চলে গেলাম মামাদের বাসায়। আচ্ছা তাহলে এখন যা বাসায়, আমি বাসায় যাব এখন। কি, এখন যাওয়া যাবে না? তোকে না আম্মু খেতে যেতে বলছে? না হলে আম্মু তোকে কি বলবে তা তো তুই বুঝিসই। আচ্ছা চল তাহলে। তারপর ভিতরে গেলাম, সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। মামিদের বাসায় আসলেই খাইয়ে দেয়, সে আমাকে তার নিজের ছেলে মনে করে, আদর করে। খাওয়া দাওয়া শেষে রেস্ট নিব, বাট সিগারেট খেতে ইচ্ছে করলো, তাই ছাদে গেলাম। কারণ দুপুরের সময়
মামা মামি ছাদে আসে না, তো শান্তিতে সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। তখনই শিফা এসে হাত থেকে সিগারেটটা ফেলে দিল। এ কি, এটা ফেলে দিলি কেন? কি ছাইপাস খাস এগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তা তো জানোসই, তবুও খাস কেন? আরে সমস্যা হবে না বলি আরেকটা ধরাতে লাগলাম। ওই একদম সিগারেট খাবি না, আর খেলে তোর অবস্থা খারাপ করে দিব। আরে আমি খেলে তোর সমস্যা কি? বোন আমার, একটা সিগারেট খেতে দে। কি, আমি তোর বোন হই? থাপড়ায় সব দাঁত ফালায় দিমু। আর তোকে তো সিগারেট খেতে দেওয়াই যাবে না, ঠোঁটগুলো পুড়ে যাচ্ছে। আরে পুরুক, একটু কালো হলে সমস্যা নেই। চুপ কর, বলছি না এসব খাবি না, দরকার হলে অন্য কিছু দিব, তবুও খাবি না। কি দিব? তুই বলার সাথে সাথেই আমাকে ধরেই আমার ঠোঁটের উপর অত্যাচার শুরু করে দিল। অনেক কষ্ট করে ছাড়ালাম। কি হচ্ছে এসব শিফা? এগুলো অনেক খারাপ। তুই আমার বোন হস। আমি তোর মামাতো বোন, আপন বোন না। আমি তোকে ভালোবাসি। দেখ, এটা সম্ভব না। সম্ভব কি না তা আমি বুঝে নিব, বাট তুই আর সিগারেট খাবি না। আমি ওই পোড়া ঠোঁটে কিস করতে পারবো না। দেখ, তুই যা ভাবছিস সেটা কিন্তু সম্ভব নয়। এসব পাগলামির কোনো মানে হয় না। এত কথা বলছো কেন? বেশি কথা বললে সিগারেট খাওয়ার ভিডিও দেখাবো ফুফিকে। আরে না না, ওই কাজ ভুলেও করিস না। আচ্ছা ঠিক আছে, নিচে চল। তারপর নিচে গিয়ে শিফার সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে মামিকে বলে বাসায় চলে গেলাম। এভাবে শিফার পাগলামি দিন দিন বাড়তে থাকলো, আর আমারও রেজাল্ট দিল। ভালো রেজাল্টই হয়েছে। কলেজে ভর্তি হয়ে গেলাম। দূরে যেতে চেয়েছিলাম, কিন্তু শিফার জন্য যেতে পারিনি, কারণ ওর পাগলামিগুলোর জন্য ওকে ভালোবেসে ফেলেছি তবে এখনও ওকে বলিনি। ভাবতেছি কিছুদিনের মধ্যেই বলে দিব। রাতে ফোন টিপতেছি, তখনই শিফা কল দিল। হ্যাঁ বল। কালকে বিকেলবেলা আমার সাথে দেখা করবি, তোর সাথে একটা সিরিয়াস কথা আছে। আচ্ছা ঠিক আছে, বল কোথায় দেখা করব। তোদের কলেজ মাঠেই আসবো বিকেল 4টায়। তারপর শিফা কালকে কি বলবে তা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ভাবিদের ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে বাসার সবার সাথে খাবার খেয়ে কলেজে গেলাম। গিয়ে দেখি বন্ধুরা এক জায়গায় বসে আছে। ওদের কাছে গেলাম। কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? এমনিতেই ভালো লাগছে না। আমি মনে হয় সত্যি শিফাকে ভালোবেসে ফেলেছি। এটা তো আমরা এমনিতেই বুঝতে পারছি। কিন্তু ওকে এটা বলবো কি করে? তাছাড়া ও আজকে কি যেন সিরিয়াস কথা বলার জন্য ডেকেছে। শোন, এটা তো আরো ভালো হয়েছে। আমি বলি তুই ওকে আজকেই তোর মনের কথা বলে দে। আচ্ছা, কিন্তু কিভাবে কি করব? শোন, ও আসার পর আগে ও কি বলে শুনবি, তারপর তুই প্রপোজ করে দিবি। আচ্ছা চলো ক্লাসে যাই। তারপর সবাই মিলে ক্লাসে গেলাম। সবগুলো ক্লাস করে বাসায় গেলাম। বিকেলবেলা আমার অনেক চিন্তা হচ্ছে, কি করে ওকে প্রপোজ করব, কিভাবে বলবো, এই নিয়ে চিন্তা করতে করতে শেষে যাই হোক এসব ভাবতে ভাবতে চলে গেলাম দেখা করার স্থানে। দেখি শিফা এখনও আসেনি। আমি ফুলটা পিছনের পকেটে নিয়ে দাঁড়িয়ে রইলাম শিফার জন্য। কিছুক্ষণ পর দেখি শিফা আসতেছে। একটা কালো রঙের 3 পিস পরে, চোখে গাঢ় কাজলে ওকে অনেক ভালো লাগছে। ও আমার কাছে এসে পড়ল। আমি চোখ নামিয়ে নিলাম। হ্যাঁ কি বলবি বল। আচ্ছা, তুই কি আমার ভালোবাসা কখনোই বুঝবি না, নাকি তোর আমাকে পছন্দ হয় না? তুই কেন বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? সেই ছোট থেকে আমি তোকে আমার জীবন সঙ্গী ভাবি। শিফার চোখের কোণে পানি এসে গেছে। কি হলো, কথা বলছিস না কেন? ও বুঝে গেছি, তুই আমাকে একটুও ভালোবাসিস না, তাই তো? আচ্ছা, আমি চলে যাচ্ছি। বলেই হাঁটা ধরলো। আমি পিছন থেকে হাত টেনে ধরলাম। শিফা ঘুরে আমার দিকে তাকালো। আমি ফুলটা হাতে নিয়ে হাঁটু গেড়ে ওর সামনে দাঁড়িয়ে আমি ঠিক গুছিয়ে কথা বলতে পারি না। তুমি আমাকে অগোছালো করে দিয়েছ। মন যেন এখন আর আমার কাছে থাকে না। তুমি আমার মনটাকে চুরি করে নিয়েছ। তোমাকে দেখলেই হৃদযন্ত্রটি অস্থির হয়ে ওঠে। কি করে বলি তোমায় অনেক অনেক ভালোবাসি। এটা শুনেই শিফা আমার হাত থেকে ফুলটা নিয়ে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এই বোকা, কাঁদছিস কেন? ওই একদম আমার সাথে তুই করে কথা বলবি না, এখন থেকে তুমি করে কথা বলবা। আচ্ছা ঠিক আছে, কান্না করতেছো কেন? কেন কাঁদতেছি তুমি জানো না? আজকে সত্যি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমাকে একটুও ভালোবাসো না। এখন আর কেঁদো না, কাজল নষ্ট হয়ে যাবে, তাহলে খারাপ লাগবে। লাগে লাগুক, তাতে আমার আর কি? যাকে চাওয়ার তার ভালোবাসা পেয়ে গেছি, আর কারো কাছে আমি আমাকে ভালো লাগাতে চাই না। আচ্ছা আচ্ছা চলো, এখন তুমি আর আমি ঘুরতে যাই। তারপর দুজনে মিলে অনেকক্ষণ ঘুরলাম এবং শিফাকে বাসায় দিয়ে এসে
আমি বাসায় গেলাম, তারপর পড়তে বসলাম। রাতে শিফা ফোন দিল, অনেকক্ষণ কথা বললাম দুজনে। এভাবে ওর পাগলামির ভালোবাসায় কেটে গেল আরও 3টি বছর। এখন আর সিগারেট খাই না আমি, কারণ পাগলিটাই খুব রাগ করে, তাহলে এজন্য আর খাওয়া হয় না। কোন মেয়ের সাথে কথা বলতে দেয় না, সবসময় বলতে গেলে চোখে চোখে রাখে। আমি এখন অনার্সে পড়ি, আর শিফা ইন্টার 2য় বর্ষে পড়ে। আমাদের খুনসুটির ভালোবাসা ভালোই চলছিল। একদিন আমি ভার্সিটি ক্লাস শেষ করে শিফার জন্য অপেক্ষা করতে লাগলাম। তখনই শিফার সাথে একটা ছেলে বের হলো। একসাথে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে ওরা আমার কাছে চলে আসলো। আরে তুমি চলে এসেছো? আচ্ছা সিফাত বাই, আমার যেতে হবে। আরে চলো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিই। না না, তার দরকার নেই, আমাকে নিতে এসেছে, যেতে হবে। ও আচ্ছা, কে সে? ও আসো পরিচয় করিয়ে দেই, এই হলো আমার ফুফাতো ভাই লিমন, আর লিমন এই হলো সিফাত। ও হাই ভাইয়া বলে আমার দিকে হাত বাড়িয়ে দিল। হ্যালো বলে হাত মিলালাম ভদ্রতার জন্য। আচ্ছা শিফা, আসো, যাব। চলো। আচ্ছা শিফা, তোমার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? আমার মাথা গরম হয়ে গেল, তবুও পরিস্থিতির জন্য শান্ত হয়ে গেলাম। কেন, আমার ফোন নাম্বার দিয়ে কি করবে? না মানে পড়া জিজ্ঞেস করার জন্য লাগতে পারে। আচ্ছা নাও। তারপর শিফাকে নিয়ে একটা রিকশায় উঠলাম বাসার দিকে যাওয়ার জন্য। ছেলেটা কে আর ওর সাথে ফ্রেন্ডশিপ করেছো কেন? আরে বইলো না, ছেলেটা অনেক রিকোয়েস্ট করলো ওর সাথে ফ্রেন্ডশিপ করার জন্য, তাই বন্ধুত্ব করলাম। ওর সামনে আমাকে তোমার ভাই বললে, আবার নাম্বারও দিলে। আরে আমাদের রিলেশনের ব্যাপারটা তো কেউ জানে না, তাই না? তাই বলিনি। আর ও আমার বন্ধু, পড়ার ব্যাপারে কথা বলার জন্যই নাম্বার দিয়েছি। ও আজকে যে আমার মন খারাপ, সেদিকে আজকে ওর কোনো খেয়ালই নেই। যাই হোক, ওকে বাসার সামনে নামিয়ে দিয়ে আমি বাসায় গেলাম। আমি বাসায় গিয়ে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম আজকের শিফার আচরণ নিয়ে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম খেয়ালই নেই। দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙল। আমি তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেই। কি হয়েছে তোর? এসি দরজা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়েছিস? কিছু হয়নি ভাবি, একটু শরীরটা খারাপ লাগছিল। আমার কেন জানি মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে তোর মন খারাপ। কিছু হলে আমাকে বল। না ভাবি, তেমন কিছু না। আচ্ছা খেতে আয় তাহলে। আচ্ছা আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর ভাবি চলে গেল। আমি চিন্তা করতেছি কতক্ষণ ঘুমালাম। আজকে শিফা একটা কলও দিল না। ফোনটা হাতে নিয়ে দেখি সত্যি একটাও কল দেয়নি। আমি তখন শিফাকে কল করলাম, কিন্তু ফোন ওয়েটিং বলছে। আমি 5 মিনিট পর আবার দিলাম, তখন ওয়েটিং। এই প্রথম এমন হলো ভাবি আমাকে আবার ডাক দিল। তাই আমি খেতে নিচে চলে গেলাম, খাওয়া শুরু করব। তবে খাওয়ার কোনো ইচ্ছাই, গলা দিয়ে কোনো খাবার নামছেই না। হাত দিয়ে খাবার নাড়াচাড়া করে শুধু ভাবতেছি শিফার তো এমন কখনো হয়নি, তাহলে এখন ও কি করছে? সিফাতের সাথে কথা বলতেছে না তো? ওই তুই খাবার না খেয়ে কি ভাবছিস? না, কিছু না বলি এক লোকমা মুখে দিলাম। আমার এখন শিওর মনে হচ্ছে কিছু একটা হয়েছে। শিফার সাথে কিছু হয়েছে নাকি হঠাৎ এসে? মানে? তুই কি ভাবছিস আমরা কিছু বুঝি না? আমরা সবই জানি তুই আর শেফার রিলেশন করছিস। না মানে থাক, তোর কিছু বলতে হবে না, শুধু বল ওর সাথে কিছু হলো কি না। না তেমন কিছু না, আজকে খেতে ইচ্ছে করতেছে না। আচ্ছা, তারপর অল্প খাবার খেয়ে রুমে আসলাম। এসে ফোনটা হাতে নিয়ে শিফাকে কল দিলাম। এইবার 2বার রিং হওয়ার পর কল ধরলো। কি হলো, আজকে তো তোমার কোনো খোঁজই নেই? সরি, আজকে একটু বিজি ছিলাম। ও তা এতক্ষণ কার সাথে কথা বলছিলে? ও সিফাত কল দিয়েছিল। আজকে আমাদের ক্লাসের যারা ফ্রেন্ড আছি তারা সবাই মিলে গ্রুপ স্টাডির জন্য, তাই এখন ওখান থেকে সবাই আড্ডা দিব আর পড়ালেখাও করব। তাই এই প্ল্যানটা কার? সিফাতের সত্যিই ওর পড়ালেখায় মনোযোগ অনেক, না হলে এরকম কেউ স্টাডি করে বলো? ভালো সিস্টেম। তবে তার জন্য তুমি আজকে আমাকে একবারও কল দিবে না? আরে এইভাবে বলো কেন? আজকে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছে, অনেক ভালো লেগেছে। তোমার সাথে সারা জীবনই কাটাবো। এভাবে দিন দিন শিফা পাল্টে যেতে থাকলো। এখন আর আমার সাথে বেশি কথা বলে না। একদিন সকালবেলা শিফাকে কল দিলাম, শিফা বের হও, কলেজে যাবো একসাথে। আরে তোমার সাথে গেলে লোকে কি ভাববে? এমনিতেই আমাদের সন্দেহ করে। আজকে থেকে আমরা একসাথে কলেজে যাব না। কি বলছো এসব? লোকে যা ভাবার ভাবুক, তাতে আমাদের কি? দেখো, তোমার কোনো সমস্যা নাও হতে পারে, কিন্তু আমার অনেক সমস্যা। ফোন রাখো, আমি তোমার সাথে যেতে পারবো না বলেই ফোন কেটে দিল। আরে শোনো শোনো, ফোনের দিকে তাকিয়ে দেখি ফোন কেটে দিয়েছে শিফা। চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ছে। ওইভাবে হাঁটতে হাঁটতে পাশের একটা দোকানে গিয়ে সিগারেট ধরালাম। এটা ছেড়ে দিয়েছিলাম,
আজ খুব খেতে ইচ্ছে করছে, তাই সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। হঠাৎ দেখি শিফার বাসার সামনে, আর শিফাও নামলো বাসা থেকে। দুজনে হাঁটতে লাগলো, আমি ওদের পিছু নিলাম। ওরা হাঁটতে হাঁটতে কলেজে পৌঁছালো। ওখান থেকে ছলো চোখে হাঁটতে হাঁটতে আমিও ভার্সিটি গেলাম। কে ভাই, তোর কি হয়েছে? দিন দিন শুকিয়ে যাচ্ছিস, আর তোর চোখগুলো এত লাল কেন? আরে কিছু না, এমনি। আমাদের এড়িয়ে যাচ্ছিস, বল কি হয়েছে সত্যিটা। তারপর আমি ওদের সব খুলে বললাম। না, কি বলিস, এত কিছু মনে হয়ে গেল? আর আমাদের আজকে বলছিল ওই সিফাতকে কেলানি দিলেই সব ঠিক হয়ে যাবে। না দোস্ত, থাক। কি থাক মানে? তুই এখন শিফাকে ফোন দিয়ে জিজ্ঞেস কর ও তোর সাথে না এসে শিফাতের সাথে আসলো কেন। আমি শিফাকে কল দিলাম। কি হয়েছে, এখন কল দিলে কেন? তুমি আমার সাথে না এসে সিফাতের সাথে আসলে কেন? দেখো, ও আমার ফ্রেন্ড, ওর সাথে আমি আসতেই পারি, আর কোনো সমস্যাও হবে না, কারণ সবাই জানে ও আমার ফ্রেন্ড। তুমি দিন দিন অনেক পাল্টে যাচ্ছ। এখানে পাল্টানোর কি হলো? তুমি এসব আজাইরা কথা বলার জন্য আমাকে ফোন দিবা না বলে ফোন কেটে দিলাম। এভাবে চলে গেল 6 মাস। এখন আর শিফা নিজে থেকে একেবারেও কল দেয় না। প্রতিদিন আমি কল দিই, তাও আবার কম কথা বলে। আমার সাথে সবসময় বিরক্তিভাব নিয়ে কথা বলে। ওর জন্য প্রতিদিন রাতে চোখের পানি ফেলতে হয়। খাওয়া দাওয়া তো একদিনও হয় না ঠিক মতো। একদিন রাতে ফোন দিলাম শিফাকে। কি হলো, এত রাতে তুমি কল দিলে কেন? বুঝতে পারছো না আমি পড়তেছি, সামনে আমার পরীক্ষা? তোমার মাথায় কি একটুও কমন সেন্স নেই? এভাবে বলো না, আজকে একটু কথা বলে আমার ঘুম আসছে না। তোমার ঘুম না আসলে আমি কি করব? ঘুমের ওষুধ খেয়ে তারপর ঘুমাও, আমাকে জ্বালিও না, একটু শান্তিতে পড়তে দাও বলেই ফোন কেটে দিল। কষ্টে বুক ফেটে যাচ্ছে আমার। যে শিফা আমার সবসময় খেয়াল রাখতো, সেই শিফা এখন আমি নিজে থেকে কল দেয় না। আমার একটু কষ্ট হলে সবসময় আমায় খুশি রাখতে চেষ্টা করতো। আজ আমার শরীরের কি অবস্থা সেদিকে ওর কোনো খেয়ালই নেই। যে শিফা আমার চোখের পানি একটু পড়তে দিত না, আজও নিজেই কাঁদাচ্ছে। আমাকে না দেখে একদিনও থাকতে পারতো না। আজ নিজের ইচ্ছেতে আমার সাথে দেখাও করে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ভাবির ডাকে ঘুম ভাঙলো। কি রে, আজকে এত ঘুমাচ্ছিস কেন? তুই কলেজে যাবি না? কি কয়টা বাজে? উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু না খেয়ে চলে গেলাম কলেজে। এটা এখন রুটিন হয়ে গেছে, প্রতিদিনই মা ডাকাডাকি করে খাওয়ার জন্য, কিন্তু খাওয়ার কোনো ইচ্ছে থাকে না। যাই হোক, কলেজে পৌঁছালাম। বন্ধুরা দেখে আমার কাছে আসলো। কি রে, এত দেরি হলো কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। না ভাই, এখন আমাদের কিছু একটা করতেই হবে। ওই সিফাত আসার পর থেকেই যত ঝামেলা এসেছে তোদের মাঝে। ওকে একটু শাসাতে হবে। ভাই বাদ দে, থাক। আমি চাই শিফা ভালো থাকুক, ও আমার দ্বারা বিরক্ত না হয়। তাই বলে তোকে কষ্ট দিবে? চল শিফাদের কলেজে যাই, ওকে দেখতে ইচ্ছে করছে। আচ্ছা চল, সিফাতকে পেলে ওকেও একটু বুঝিয়ে আসবো। তারপর আমরা শিফাদের কলেজের সামনে গেলাম। ওখানে গিয়েই মাথা গরম হয়ে গেল, কারণ সেখানে গিয়ে দেখি শিফার সামনে হাঁটু গেড়ে শিফাকে প্রপোজ করতেছে। আমি কাছে গিয়েই সিফাতকে একটা লাথি মারলাম। সিফাত ছিটকে দূরে গেল। শিফা ভাবতে পারেনি আমি এখানে এসে এমন কাণ্ড করব। আমি সিফাতকে ইচ্ছে মতো মারতে লাগলাম। হঠাৎ করে শিফা এসেই, কি পেয়েছো কি তুমি? ও প্রপোজ করলেই কি আমি অ্যাকসেপ্ট করতাম? তোমার জন্য এখন আমার নামই প্রিন্সিপালের কাছে কিনা নালিশ। আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবা না? তুমি কেন আমায় এত প্যারা দাও? তোমাকে আর আমি আমার লাইফে চাই না, থাকো তুমি আর তোমার এই মুখ আমার সামনে দেখাবা না। কি আমি তোকে প্যারা দেই? তোকে আমি শান্তিতে থাকতে দেই না? শুধু তোকে ভালোবাসি বলে তোর সাথে একটু কথা বলতে চাওয়া হলো তোকে প্যারা দেওয়া? তোর সাথে একটু ঘুরতে চাইলেও সেটাও প্যারা দেয়া? আচ্ছা ঠিক আছে, আজ থেকে তোর সাথে আর আমার কোনো সম্পর্ক থাকবে না। তুই থাক তোর মতো, আমি আসবো না বলেই ওখান থেকে চলে আসলাম। শিফা ক্লাসের দিকে গেল, আর আমার বন্ধুরা আমার পিছু পিছু আসলো। আমি হাঁটতে হাঁটতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর আর কোনো কিছু খেয়াল নেই। যখন চোখ খুললাম তখন দেখি আমি হাসপাতালের বেডে আছি। পাশে তাকিয়ে দেখি হারামিগুলো চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছে। আরেক পাশে তাকিয়ে দেখি আমার পুরো পরিবার দাঁড়িয়ে। আম্মু তো অনেক কান্না করতেছে। কি হয়েছে আম্মু, তুমি কান্না করতেছো কেন? বাবা তোর জ্ঞান ফিরেছে? তুই খাওয়া দাওয়া ঠিক মতো করিস না কেন? আরে মা, কোথায় খাওয়া দাওয়া করি না। চুপ, মিথ্যে কথা বলতেছ। আবার ডাক্তার বলেছে তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না। আর তোমার এত কিসের টেনশন যে সারাদিন নাকি টেনশনে থাকো? না বাবা, তেমন কিছু না। এখন থেকে কোনো টেনশন করবা না, আর খাওয়া দাওয়া ঠিকমতো করবে। আমাদের বুড়ো বয়সে চিন্তিত রাইখো না তুমি।
আর এমন হবে না বাবা। আচ্ছা। আচ্ছা মা, মামি আসে নাই? না, ওদের জানানো হয়নি। তোর মামি অনেক টেনশন করবে তো তাই। ও, তখনই ডাক্তার রুমে প্রবেশ করলো। আপনারা চাইলে রোগীকে বাসায় নিয়ে যেতে পারেন, তবে ওর খেয়াল রাখতে হবে ঠিক মতো। আচ্ছা ডাক্তার, ওর সবসময় খেয়াল রাখা হবে। আমি বিল পে করে এসেছি। ওকে। পর আমাকে বাসায় নিয়ে আসা হলো। বন্ধুদেরও বাসায় পাঠিয়ে দিয়েছি। ওদেরকে বিকেলে আসতে বলেছি দেখা করতে। বাসায় গিয়ে সবাই আমার খেয়াল রাখতে লাগলো। বন্ধুরাও বিকেলে এসে দেখা করে গেল। মুখে শুকনো হাসি রেখে কথা বললেও ওরা আমার ভিতরের কষ্টটা ঠিকই বুঝতে পারছে। ওরা আর কি করবে, ওরা আমাকে নানাভাবে শিফাকে ভুলে থাকতে বুঝিয়ে চলে গেছে। ওরা চলে যাওয়ার পর ভাবিরা রুমে আসলো। কিছু বলবেন আপনারা ভাবি? কেন, আমরা এমনিতে আসতে পারি না নাকি? না তা না, এমনি একা থাকতে ইচ্ছে করছে। তুই আমাদের আজকে একটা সত্যি কথা বলবি ভাই? হ্যাঁ, কি জানতে চান বলুন। সত্যি করে বল তো, শিফার সাথে কিছু হয়েছে কিনা? আমি চুপ হয়ে গেলাম। কি হলো বল ভাই, কেন তোর এই অবস্থা? নিশ্চয়ই কোনো বিষয় নিয়ে কষ্ট পাচ্ছিস। এখনো নিশ্চুপ? কি হলো বলছিস না কেন? বুঝেছি, তুই আমাদের আপন বোন মনে করতে পারিসনি। ভাবি চলেন। যাই বলেই হাঁটা শুরু করলো। বড় ভাবিও তার পিছে নিল। দাঁড়ান, আপনারা শুনতে চান তো কি হয়েছে, তাই না? শুনুন। এই কথা শুনে ভাবিরা এসে আবার আমার পাশে বসলো। আচ্ছা তাহলে শুনুন। আজ পর্যন্ত শিফার অবহেলার কথা সব কিছু বুঝিয়ে বললাম। তাকিয়ে দেখি ভাবিদের চোখের কোণে পানি। ভাই, তুই এতটা কষ্ট পেয়েছিস আর শিফা তোকে শুধু অবহেলাই করে গেছে? আচ্ছা ভাই শোন, বেশি কষ্ট নিস না। এভাবে চলে গেল 7 দিন। আমি বাসা থেকে একদমই বের হই না। এই 7 দিনে শিফা আমার একটু খোঁজ নিল না, আর আমিও বাসা থেকে বের হই না। একলা থাকতেই বেশি ভালো লাগে। মামি ফোন করেছিল কিন্তু ধরিনি। সবসময় বিছানায় হেলান দিয়ে থাকি, কারোর সাথে ঠিকমতো কথা বলি না। বন্ধুরা আসে নিতে প্রতিদিন বাইরে নেওয়ার জন্য, কিন্তু আমি যাই না। আজকে বিকেলবেলা বাসায় বসে আছি, তখন হারামিগুলো আসলো। ভাই তুই কেন বুঝিস না যে তোর ভালোবাসাকে প্যারা মনে করে তোকে ছাড়া হ্যাপি থাকতে চায়? তুই তার জন্য কেন এভাবে কষ্ট দিচ্ছিস নিজেকে? একটু শক্ত হ তুই। ভাই তুই কিন্তু এখন বেশি বেশি করছিস। এভাবে করলে তোর সাথে কিন্তু আমরা কোনো বন্ধুত্ব রাখবো না। ভাই শোন, আমি একটা বুদ্ধি করেছি। আমরা আর এই দেশের লেখাপড়া করব না, আমাদের বিদেশে পড়ালেখা করা হবে, আর লিমনও ওই মেয়েটাকে ভুলে থাকতে পারবে। তোরা যা করার কর, আমি আছি। সত্যি? তাহলে তুই আঙ্কেল আন্টিকে সব কিছু বলে ঠিক কর। আমি সব ঠিক রাখবো। এখন চল বাইরে যাব, অনেক দিন সিগারেট খাই না। সত্যি বন্ধু, তুই আজকে বাসা থেকে বের হবি? চল। পরিবারের সবাই আমার পরিবর্তন নিয়ে চিন্তিত ছিল, কিন্তু আজকে আমি বের হওয়ার জন্য সবাই কিছুটা হলেও খুশি হয়েছে। আর অন্যদিকে শিফা সেদিন আমাকে থাপ্পড় মেরে ক্লাসে গিয়ে বসলো। ওর বেস্ট ফ্রেন্ড নীলা ওর কাছে গেল। তুই লিমন ভাইয়াকে মারলি কেন? লিমন ভাইয়া তো ঠিকই করেছে। আরে ভাই তুই বুঝছিস না, এখন যদি প্রিন্সিপাল স্যারের কাছে আমার নামে বিচার যায়, ভার্সিটির একটা ছেলে আমার জন্য সিফাতকে মেরেছে। গেলে যাবে, আর সে সাহস শিফাতের হবে না। লিমন ভাইয়ারাও এই কলেজে পড়ে গেছে, তাদেরকে সবাই এক নামে চিনত। গুন্ডা নামে, তাও আমি কিছু কমিয়েছিলাম। যাই হোক শিফা, কাজটা তুই ভালো করলি না। লিমন ভাইয়াকে এতদিনে অনেক কষ্ট দিয়েছিস। তুই তোর ভালোবাসার মানুষের থেকে বন্ধুত্বকে বেশি প্রাধান্য দিয়েছিস। এর ফল সামনে পাবি। আমাকে লিমন ভাইয়ের মতো কেউ ভালোবাসলে আমার কোনো বন্ধুই লাগতো না, সারাক্ষণ তার সাথেই থাকতাম। হইছে, বাদ দে। তো এখন এমনিতেই টেনশন হচ্ছে। ভালো কথা বলছিলাম, এখন শুনলি না? পরে বুঝবি। আমি শিওর লিমন ভাইয়া আর তোকে ভালোবাসবে না। তুই এর আগেও কষ্ট দিয়েছিস। শিফাতের সাথে কলেজে আসতি, সবসময় শিফাতের সাথে কথা বলতি, যা লিমন ভাইকে সব সময় কষ্ট দিয়েছে। থুর, তুই তো রাজেরা পেঁচাল নিয়ে থাক। তারপর শিফা উঠে বাসার দিকে চলে গেল। ওর আমার বিষয় নিয়ে কোনো আগ্রহই নেই। রাতে পড়তে বসেছে, বারবার ফোনের দিকে তাকায়। আমি ওকে কল দিয়ে বিরক্ত করি কিনা, কিন্তু না, আমি আর কল দিই না ওকে। এভাবে প্রতিদিনই শিফার এমন হয়। এবার আমার দিকে আসা যাক। আমরা বের হয়ে আমাদের আড্ডাখানার দিকে গেলাম। গিয়ে দেখি শিফা বসে আছে। কেন বসে আছে জানি না। আমি একবারও দেখেও না দেখার ভান করে চলে গেলাম। একপাশে বসে বন্ধুদের থেকে সিগারেট নিয়ে সিগারেট ধরালাম।
অন্যদিকে শিফা আর নীলা বসে আছে। অনেক শুকিয়ে গেছে, আবার সিগারেট খাওয়া শুরু করে দিয়েছে, দেখেছিস? দাঁড়া, ওর একদিনকে আজকে আমার একদিন বলে আমার দিকে আসতে শুরু করলো। আমি বসে বসে সিগারেট টানতেছি, তখনই শিফা আসলো। ওই, তুমি আবার সিগারেট ধরেছো কেন? তোমার না সিগারেট খাওয়া মানা? সিয়াম, আমি তোদের জন্য আজকে বের হইছি, তোরা ওকে সরা এখান থেকে, না হলে কিন্তু আমি আবার বের হওয়া বন্ধ করে দেব। ওই সেমরি, যা এখান থেকে। আমার বন্ধুকে তিলে তিলে অনেক কষ্ট দিয়েছিস, আর কেন এসেছিস এখানে? যা এখান থেকে। শিফা ভয়ে আর অপমানে ওখান থেকে চলে গেল। আমরা আড্ডা দেওয়া শুরু করলাম। অন্যদিকে শিফা ওখান থেকে নীলার কাছে গেল। আমি জানতাম এমনই হবে, যে তোকে প্যারা দেয়। আজকে তুই তার কাছে গেলি কেন? তুই জানিস ওকে আমি প্রচুর ভালোবাসি। এই কয়দিনে যখন লিমন আমায় কোনো কল দেয় না, কোনো খোঁজ নেয় না, তখন আমি বুঝতে পেরেছি আমি ওকে কতটা কষ্ট দিয়ে ফেলেছি। এর জন্য আমি সিফাতের সাথেও এখন কথা বলি না। আমার কোনো বন্ধু লাগবে না, আমি শুধু লিমনকেই চাই। তার হবে না, লিমন ভাইয়া আর তোকে মেনে নিবে না। দেখলি না, তোকে তার বন্ধুদের দিয়ে অপমান করালো। তা দেখা যাবে। 10 দিন পর লিমনের জন্মদিন, ওই দিন ওকে সারপ্রাইজ দিয়ে ওর পায়ে ধরে ক্ষমা চাইবো। আমি জানি ও আমাকে এখনো ভালোবাসে। দেখলি না, নিজে কিছু না বলে বন্ধুদের দিয়ে বলিয়েছে। আচ্ছা দেখ, তবে এই 10 দিন কি করবি? এই 10 দিনের সারপ্রাইজ রেডি করব আর খেয়াল রাখবো ওর। ও তাই? তাই তুই কি মনে করেছিস আমি ওর খেয়াল এতদিন রাখিনি? আমি ওর বাসার সামনেই দাঁড়িয়ে থাকি, বিকেলে ওর সামনাসামনি যেতে ভয় লাগে, তাই সকালেও থাকি মাঝে মাঝে শুধু ওকে দেখার জন্য। আচ্ছা, তবে সারপ্রাইজটা ভালো রাখিস। এখন বাসায় চল। আচ্ছা চল, বলেই ওরা দুজনের বাসায় চলে গেল। এদিকে আমরা আড্ডা দিচ্ছি। আজকে সিগারেটটাকে একটু বেশি আপন মনে হচ্ছে। সিগারেট টানতেছি আর ভাবতেছি, ওকে তো আমি ভুলে যেতে চাই এখন, আর ও নিজেও তো মুক্ত হতে চেয়েছে, আবার কেন আমার উপর অধিকার দেখাতে আসছে? হয়েছে ভাই, এখন বাদ দে। আমরা বিদেশে যে ভার্সিটিতে মজা করে অ্যাপ্লাই করেছিলাম সেটার রেজাল্ট দেবে একটু পর। দোয়া কর যেন সবাই চান্স পায়। পার্থর কথায় ঘোর কাটলো আমার। আর হ্যাঁ, আর আমরা 4 জন বন্ধু মিলে বিদেশে একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, শুধু দেখতে কে কে চান্স পায় আমরা। আর আজ আমরা সেটাকেই নিজেদের ইচ্ছেতে রূপান্তর করেছি। আমার ফোনে মেসেজ এসেছে, আমি চান্স পেয়েছি। এই দেখো মেসেজ, বলেই সবাইকে মেসেজ দেখালাম। হঠাৎ সিয়ামের ফোনে মেসেজ আসলো, আর মেসেজ দেখে সিয়াম উঠে দাঁড়ালো। দোস্ত, আমিও চান্স পেয়েছি। ভালোই হয়েছে, এখন শুধু ওদের মেসেজ আসলেই হয়। হঠাৎ ওদের দুজনের ফোনেও মেসেজ আসলো। পার্থ আর আনানও চান্স পেল। ওরা সবাই খুশিতে লাফাতে লাগলো, কিন্তু আমি কেন জানি লাফাতে গিয়েও লাফাতে পারলাম না, কারণ আমাকে আমার ভালোবাসা ফেলে চলে যেতে হবে। যতই হোক ওকে তো আমি ভালোবাসি। আমি লাফাচ্ছি না দেখে ওরাও থেমে গেল। কি হলো ভাই, তুই খুশি না এতে? আরে বোকা, খুশি হবে না কেন? তবে ওর কষ্ট হচ্ছে শিফার জন্য। যতই হোক মেয়েটাকে লিমন ভালোবেসেছিল। সেটা তো বুঝতে পারছি, তবে দেখ, লিমন শিফাকে তোকে যদি সত্যিই ভালোবাসতো তাহলে তোর সাথে এমনটা করতে পারতো না। এর জন্য আমি বলি, এখানে থাকলে যথারীতি ওর প্রতি কাজে তোকে কষ্ট দিবে, তাই তোর বিদেশে গিয়ে ওকে ভুলে থাকাটাই ভালো কাজ হবে। আরে ভাই, তোরা চিন্তা করিস না, আমি যাব বিদেশে, ও থাকুক ওর মতো, আমি এখন থেকে আমার মতো চলবো। আমি আজকে রাতেই বাসায় বলতেছি, তোরাও বলিস। সবাই বলবো। আর দ্রুত কাগজপত্র রেডি করে চলে যাব এখান থেকে, সবাই দ্রুত করবি। আচ্ছা চল এখন বাসায় যাই। তারপর সবাই যে যার বাসায় চলে গেলাম। রাতে আজকে খাবার টেবিলে খাবার খেতে বসেছি দেখে সবাই খুশি। যাই হোক, খাবার খাচ্ছি। বাবা মা, আমি বিদেশে পড়াশোনা করতে চাই, এটা আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল, কিন্তু কিছু কারণে ইচ্ছেটা বাদ দিয়েছিলাম। কিন্তু এখন বিদেশে ভালো একটা ভার্সিটিতে চান্স পেয়েছি, এখন যেতে চাই। সবার খাওয়া বন্ধ হয়ে গেল আমার কথা শুনে। মানে কি, তোমাকে দেশের বাইরে পড়াশোনা করতে হবে না? না না লিমন, তোর দরকার নেই বাবা বিদেশে যাওয়ার, তুই এখানেই পড়াশোনা কর, সমস্যা কি? বাবা মা, আমি কি তোমাদের ছেড়ে একেবারে চলে যাচ্ছি? মাত্র 4 বছরের ব্যাপার, তাছাড়া প্রতিদিন তো ফোনে কথা হবেই। ভাই, তোর যাওয়া লাগবে না, আমরা তোকে ছাড়া থাকবো কি করে? আরে ভাইয়া, তোমরা আমার ইচ্ছাটাকে অন্তত গুরুত্ব দাও। আমি আজ পর্যন্ত এত ভালো করে পড়ালেখা করেছি,
শুধু বিদেশে পড়াশোনা করব তার জন্য। মেজো ভাইয়া কিছু বলতে গিয়েও থেমে গেল, তবে তার চোখে পানি। লিমন, তুই বিদেশ না গেলেও পারতি কিন্তু। ভাবি আপনিও প্লিজ। লিমন, যেতে যাচ্ছিস যাবি, তবে ঘরের ভিতর ভুল কাজ করে ফেলিস না আমাদের কষ্ট দিয়ে। মেজো ভাবি কোন দিকে ইঙ্গিত দিয়েছে আমি বুঝতে পেরেছি, তবুও কিছু বলার নেই। ভাবতে লাগলাম, শিফা, আজ তোর জন্য আমার জীবন এলোমেলো, পরিবারের সবার চোখে পানি। তোকে আমি ক্ষমা করব না মা। আচ্ছা লিমন, আমরা তোমার ইচ্ছে পূরণে বাধা হব না, তবে সব কিছু বুঝে শুনে করো। মা কিছু না বলে কান্না করতেছে। আমি উঠে গিয়ে চোখের পানি মুছে দিলাম। বাবা, তুই প্রতিদিন আমাকে কল দিবি কিন্তু। আমি জানি তুই যখন বিদেশে যেতে চাইছিস কোনো কারণ আছে, আমি তোকে বাধা দিব না, তবে সব সময় নিজের খেয়াল রাখবি। আচ্ছা মা, দ্রুত সব কাগজপত্র ঠিক করে ওখানে অ্যাডমিশন নিতে হবে। আচ্ছা, সব কিছু আমি রেডি করানোর ব্যবস্থা করতেছি। ওকে, তবে আমি বিদেশে যাচ্ছি এটা মামা মামি যেন না জানে। কেন? তাহলে তো ওরা তোর উপর রাগ করবে। সমস্যা নেই, আমি এসে তাদের রাগ ভাঙিয়ে নিব। আচ্ছা, তুই যা ভালো মনে করিস। তারপরে সব বন্ধুর কাগজপত্র 8 দিনে ঠিক করা হলো। পরের দিন রাতে আমাদের ফ্লাইটের সময় দেওয়া হলো। এখন সবাই এয়ারপোর্টের সামনে। বাবা, সাবধানে থাকিস, কখনো কোথাও আমাকে ছাড়া যাসনি, নিজের শরীরের যত্ন নিস। আচ্ছা মা, তুমি টেনশন করিও না। অনেক কষ্টে কান্না আটকে বললাম। পরিবারের সবার চোখে পানি, এটা দেখে কেউ কি শান্তি পায় বলুন? মনের ভিতর ঝড় চললেও বাইরে প্রকাশ করতে পারিনি, নিজেকে শক্ত করে রেখেছি। আজ একটা মেয়ের জন্য আমার পরিবারের সবার চোখের পানি দেখতে হচ্ছে, ওকে আমি ক্ষমা করব না। তুমি তো এখন বড় হয়ে গেছো, তোমাকে নিয়ে টেনশন করব কেন কান্না করতে করতে? আচ্ছা বাবা, আপনারা যদি এভাবে কান্না করেন তাহলে আমি কি ভালো থাকতে পারবো? আমার কথা শুনেই সবাই চোখের পানি মুছল, কিন্তু মা মুছলেও তার চোখে পানিতে ভরে যাচ্ছে। শোন ভাই, তোর ইচ্ছে পূরণ হোক, এটা আমরা চাই, কিন্তু তোর যেন কোনো সমস্যা না হয়। খাওয়া দাওয়া ঠিক মতো করবি, যখন যা লাগে তা বলবি, তোর জীবনটা নষ্ট করবি না, সুন্দরভাবে গুছিয়ে নিবি। আচ্ছা ভাইয়া বলে জড়িয়ে ধরলাম একে একে দুজনকে। এরপর ভাবিদের কাছে গেলাম, তারা এখনও কান্না করতেছে। এরা দুজন আমার বোনের অভাব পূরণ করেছে, আমিও তাদের প্রিয় ছোট ভাই হতে পেরেছি। শোন লিমন, যার জন্য যাচ্ছিস সেটা বুঝতে পেরেছি, কিন্তু ওখানে গিয়ে কোনো প্রকার অতীত নিয়ে চিন্তা করবি না, নিজেকে শক্ত করে সামনের দিকে এগিয়ে যাবি বলেই কাঁদতে কাঁদতে মাথায় হাত বুলিয়ে দিল। আমি আর কি বলবো, যা বলার সবাই বলে দিয়েছে, শুধু এতটুকুই বলবো, সবার চোখের পানির মূল্য রাখিস। এরই মধ্যে বন্ধুরা ওদের পরিবারকে বলে চলে আসলো। লিমন চল, এখন আমাদের যেতে হবে, না হলে ফ্লাইট মিস করা হবে। আচ্ছা আমি আসি তাহলে, ফ্লাইট ছাড়ার সময় হয়ে গেছে। তারপর সবাইকে বিদায় দিয়ে চলে আসলাম। তারপর উড়াল দিলাম, অন্য দেশে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে আনানের আত্মীয়ের সাথে কথা বলে আমরা বাসার ব্যবস্থা করে নিলাম এবং পরের দিন ভার্সিটির ভর্তি হওয়ার সব কাজ শেষ করলাম। এদিকে আমি যেদিন চলে এসেছি সেদিন রাত 11:30টার দিকে শিফা বাসায় গেল। কি রে শিফা, তুই এত রাতে বাসে আসলি, কোনো কিছু হয়েছে নাকি? আর তোর হাতে ব্যাগ কেন? ব্যাগে কি আছে? আরে না ফুফি, কি হবে, চুপ। আমি এসেছি এটা নিয়ে এত ডাকাডাকি কইরো না। কেন? সেটা এসে বলতেছি, আগে তুমি ভাবিদের চুপি চুপি এখানে ডাকো। আরে কি হয়েছে? ওদের চুপি চুপি ডাকতে যাব কেন? প্লিজ প্লিজ ডাকো তাদের ফুপি। কি যে পাগলামি করিস না, এমনিতেই ভালো লাগছে না, ডাকতেছি ওদের। তারপর মা ফোন দিয়ে ভাবিদের আসতে বলল, ভাবিরাও চলে আসলো। আরে শিফা, তুই এত রাতে এখানে কি? আর তোর হাতে এই ব্যাগে কি? কালকে লিমনের জন্মদিন, রাত 12টায় ওকে উইশ করব। সবাই তাই এই কেক এনেছি, আর কালকে বাসায় একটা পার্টির আয়োজন করবা, সব কিছু আমি গোছাবো। আরে সমস্যা নেই, আমরাও এসে গেছি, পেছন থেকে বলল। মায়ের মনটা খারাপ হয়ে গেল আরও। এবার ছেলের জন্মদিনেও কাছে পেল না ছেলেটাকে, আর ভাবিরাও কষ্ট পেল, তাদের ছোট ভাইয়ের জন্মদিনের আনন্দ করতে পারলো না, আর তাদের ভাইটাও কষ্টে আছে। কি হলো ফুপি, তুমি মন খারাপ করে আছো কেন? লিমনকে সারপ্রাইজ দিতে চাও না? কি হলো, চুপ কেন আপা? এবার ভাবিদের মুখ আর বন্ধ রাখতে পারলো না। বলবে মা, যার জন্মদিন পালন করতে এসেছিস সে তো এখন আর আমাদের কাছে নেই, বলেই কেঁদে দিল। এ কিভাবে কাঁদছেন কেন? আর লিমন আপনাদের কাছে নাই মানে কি হয়েছে?
কিছুই তো বুঝতে পারছি না। লিমন এখন বাংলাদেশে নেই, আর ও আজকে বিদেশে গেছে লেখাপড়া করার জন্য। না, এটা হতে পারে না। ও নিশ্চয়ই আমার জন্য এদেশ থেকে চলে গেছে বলেই অজ্ঞান হয়ে গেল। সবাই শিফাকে ধরলো, ওকে বিছানায় শুয়ে দিল। শিফার চিৎকার শুনে বাবা ভাইয়ারাও ওখানে চলে আসলো। আপা, লিমন বিদেশে গেল আর সেটা আমাদের জানালেন না আপনারা, বলেই কেঁদে দিল। কি করব বল লিমন, তোদের বলতে মানা করেছে। তোদের বললে তুই তো ওকে যেতে দিতি না। ওর অনেক ইচ্ছা বিদেশে পড়াশোনা করার। না মা, সব আমার জন্য হয়েছে। আমি ওকে কষ্ট দিয়ে ফেলেছি, তাই ও কষ্ট সহ্য করতে না পেরে চলে গেছে। মানে কি বলতেছিস তুই? এসব কি করেছিস তুই? শোনো তাহলে। তারপর শিফা সব বলে দিল আমাদের ভিতর কি হয়েছিল। সব কাহিনী মামি সব শুনেই ঠাস করে শিফাকে একটা থাপ্পড় মারল। কি করেছিস তুই এসব? তুই এগুলো করলি কি করে? ভাবিরা শিফাকে ওখান থেকে সরিয়ে তাদের কাছে নিল। তার মানে এই জন্য লিমন বিদেশে গেছে। আর ও এই কয়েকদিনে অনেক শুকিয়ে গেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না। মা আটকালো মামিকে। থাক, বাদ দে, এভাবে তো আর সমস্যার সমাধান হবে না। কি আপু, আমি ওকে আর আমাদের বাসায় নিব না? ওর জন্য আজকে আমার সোনার টুকরা ছেলেটা নেই এখানে। আচ্ছা, তোর বাসায় ওর থাকতে হবে না, ও আজকে থেকে আমার কাছে থাকবে। কি, থাকবি তো? শিফা কিছু না বলে শুধু কান্না করতে লাগলো। কি বলছো আপা? ও এত কিছু করেছে তারপরেও তুমি ওকে তোমার কাছে রাখবা? রাখবো। ও ভুল করে ফেলেছে, আর ভুল ওকে শুধরানোর সুযোগ দিলাম। ওকে। যা ভালো বোঝো করো, ওকে? আমি আর কখনোই আমাদের মেয়ে ভাববো না বলেই মামা মামি চলে গেল বাসা থেকে। এদিকে আমি ওখানে গিয়ে খাওয়া দাওয়া ঠিকমতো করি না। সবসময় শিফার করা অবহেলাগুলো মনে পড়ে। ওর জন্য প্রতিনিয়ত কাঁদি। তো একদিন হারামিগুলো নিয়ে এক জায়গায় বসালো। লিমন, তুই কি একটা মেয়ের জন্য নিজেকে শেষ করে দিবি? আমি ওর দিকে তাকালাম। শোন লিমন, তুই যদি এভাবে একটা মেয়ের জন্য নিজের জীবনটা নষ্ট করে দিস, তাহলে তোর বাবা মায়ের কি হবে? তোর কষ্টটা আমরা বুঝি, কিন্তু মানুষ কষ্ট থেকেই শিক্ষা পায়। এর জন্য তোকে শক্ত হতে হবে। তোর উজ্জ্বল ভবিষ্যৎ চাই তোর। এখন যদি তুই তোর মা বাবার কথা চিন্তা না করে বসে বসে নিজেকে শেষ করে দিস, তাহলে তোর মা বাবা প্রচুর কষ্ট পাবে। তুই যদি তোর বাবা মার কথা চিন্তা করে ঠিক না হোস, তাহলে আমাদেরকেও ভুলে যাস। না ভাই, আমি শক্ত হব, নিজেকে ঠিক করে নিব। তোরা চিন্তা করিস না, আমি মা বাবাকে কষ্ট পেতে দিব না। তারপর থেকে নিজেকে শক্ত করে নিলাম। এরই মধ্যে তোর সাথে বন্ধুত্ব হলো। তারপর লেখাপড়া আর তোদের সাথে আড্ডা দিয়ে কেটে গেল 4 বছর। ফ্ল্যাশব্যাক শেষ। কি ভাই, তোর মাঝে এত কষ্ট ছিল? এখন বাদ দে, চল ঘুরে আসি সবাই। কালকে তো বাংলাদেশে চলে যেতে হবে। চল। তারপর সবাই মিলে ঘুরলাম, বাসায় জানিয়ে দিলাম সবাই দেশে যাচ্ছি। পরের দিন সবাই মিলে রওনা দিলাম। রুদ্র আমার সাথে যাচ্ছে, ওর মা বাবাও 2 দিন পরে চলে আসবে। পাশে রুদ্র বসেছে। আচ্ছা দোস্ত, শিফা যদি আবার তোর লাইফে ফিরে আসতে চায়, তখন কি করবি? ভাই, তোর কি মনে হয় ও আমার জন্য বসে আছে? ও এখন সিফাতের সাথে রিলেশনে আছে বা বিয়ে করে ফেলেছে। তাও হতে পারে, তবে সত্যি যদি সেটা হয় তাহলে তোর কষ্ট হবে না। ভাই, আমার লাইফে যে কষ্ট পেয়েছি, আর এতে কি হবে বল? তবে ও আমার সাথে অনেকবার কথা বলতে চেয়েছে, আমি বলিনি। দোস্ত, এত কষ্ট পেয়েছিস, তুই যা বলার মতো নয়। তবে আমি সত্যিই তোর বন্ধু। তোর মতো বন্ধু পেয়ে গর্বিত। তুই নিজেকে গুছিয়ে নিয়েছিস, নিজেকে শক্ত রেখেছিস। এভাবে কথা বলতে বলতে অনেক জার্নি করে পৌঁছে গেলাম বাংলাদেশে। বিমান ল্যান্ড করলো, আমরা সবাই একসাথে নামলাম। দোস্ত, আমাদের সবার পরিবার আসবে। আমরা সবাই এখন যে যার পরিবারের কাছে যাব। আমরা পরে আবার সবাই একত্রিত হব। সেটাই ভালো হবে। আমাদের পরিবারে অনেক কষ্ট পেয়েছে, আগে যেতে হবে তাদের কাছে। তাই কর। আমার দাদু আমাকে নিতে আসছে। তারপর সবাই যে যার পরিবারের কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। আমি বের হয়ে দেখি আমার মমতাময়ী মা তার 2 চোখ দিয়ে আমাকে খুঁজে যাচ্ছে। এক সময় আমার চোখে চোখ পড়লো, আমার দিকে তাকিয়ে রইল। তার চোখ জোড়া ভিজে যাচ্ছে। আমি সেটা দেখে দ্রুত হেঁটে মায়ের কাছে গেলাম। আমার মা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। বাবা, তুই এসে গেছিস? এই 4টা বছর আমার বুকটা সব সময় তোর জন্য হাহাকার করেছে। এই তো মা, এসে গেছি, আর যাব না কোথাও। তোমাকে ছেড়ে কেঁদো না, আর তোমার চোখের পানি ফেলতে দিব না। আমি জানি, তুই তো আমার লক্ষ্মী ছেলে। আমি আম্মুকে ছেড়ে আব্বুর কাছে গেলাম, তার চোখেও পানি। আমি যেতেই সেও আমাকে জড়িয়ে ধরলো। বাবা, আমি এসে গেছি, আর কান্না করবা না। না বাবা,
আমি কোথায় কান্না করছি, খুশিতে চোখে পানি এসে গেছে। আমি বাবার চোখ দুটো মুছিয়ে দিলাম। বাবা আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর একে একে সবার সাথে দেখা করলাম। সবাই আজকে অনেক খুশি। ভাইয়া ভাবিরাও কান্না করেছে। আপনারা সবাই ভাবছেন শিফা এখানে আসছে কি না। না, শিফা আসেনি এখানে। আর আমারও পরিবারের ভালোবাসা পেয়ে ওর কথা আর মনে পড়েনি। আচ্ছা এখন চলো বাসায়। আমি জানি আমার মামা মামি অনেক রাগ করে আছে। আমার আগে তাদের রাগ ভাঙাতে হবে। যে রাগ করেছে রাগ ভাঙাতে খবর হয়ে যাবে। শুধু তারা, আরও একজন আপনার খবর করে ছাড়বে। মানে? আপনি তা বাসায় গেলেই বুঝতে পারবেন। আচ্ছা মামা মামি কি আমাদের বাসায় নাকি তাদের বাসায়? তাদের বাসায় অনেক রাগ আছে, তাই আসেনি। ওকে, আমি দেখব নে। তারপর সবাই মিলে রওনা দিলাম বাসার দিকে। পৌঁছে গেলাম বাসার সামনে। সবাই গাড়ি থেকে নামলো। আরে লিমন, তুই আবার এই ড্রাইভিং সিটে কি করতে বসেছিস? তোমরা বাসায় যাও, আমি আসতেছি মামা মামিকে নিয়ে। পাগল ছেলে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি নিয়ে আসবি। তারপর আমি গাড়ি নিয়ে চলে গেলাম মামার বাসার সামনে। সেখানে গিয়ে দেখি মামি টিভি দেখছে আর মামা খবরের কাগজ পড়তেছে। আমি আস্তে করে গিয়ে মামির চোখ ধরলাম। এই একদম আমার চোখ ধরবি না, ছাড় তুই। আমাকে তো আর কেউ আপন মনে করে না। এ কি মামি, তুমি বুঝলে কি করে আমি চোখ ধরেছি? কারণ আমার সাথে এরকম পাগলামি একটা বাদর ছেলে ছাড়া আর কেউ করতো না। আর এখন সে আর নেই, আমাকে ভুলে গেছে। কে বলে ভুলে গেছে? তুমি ভুল ভাবছো। বলেই আমি সোফার উপর উঠে মামির কোলে শুয়ে পড়লাম। এই ওঠ ওঠ, তুই আমার সাথে কথা বলবি না। আমার মাথাটা খুব ব্যথা করতেছে। অনেক জার্নি করে এসেছি। আমি দেখলাম মামির হাত অটোমেটিক আমার মাথায় চলে গেছে। এসব ঢং আমার সাথে দেখাবি না। আমি তোর কি হই? চলে যা এখান থেকে। আচ্ছা আমার উপর এত রাগ তোমার, তাই না? আমি আবার চলে যাব, তবে বিদেশে না, একেবারে উপরে। এটা শুনেই মামি কেঁদে দিল। জানা কে বলছে আমার কাছে আসতে? বলেই কাঁদতে লাগলো। আরে আরে মামি, এভাবে কেঁদো না। আমি আর কখনো তোমায় না বলে কোথাও যাব না। এরকম কাঁদলে আমার খুব কষ্ট লাগে। আচ্ছা বাবা, আমার মেয়েটা তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, তাই না? এখনো কাঁদে? আরে না মামি, তুমি চিন্তা কইরো না। তোমার ছেলের সব কষ্ট ঘুচে গেছে। কারণ কারো দুটো মা থাকলে আর কাউকে জীবনে প্রয়োজন হয় না। তাদের ভালোবাসায় সারা জীবন নিঃসন্দেহে সুখে থাকা যাবে। আচ্ছা বাবা, এখন আমি তোর জন্য রান্না করব আর তুই বসে থাকবি, আমি খাইয়ে দিব। না না, এখন রান্নাঘরে যেতে হবে না। আমি এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট তোমাদের নিতে এসেছি আমাদের বাসায় যাওয়ার জন্য। তুমি রেডি হও, আমি মামার রাগ ভাঙিয়ে নেই। দেখছো না বারবার আর চোখে দেখাচ্ছে আর চোখ ভিজিয়ে ফেলেছে অলরেডি। আচ্ছা বাবা, তুই তোর মামার কাছে যা, আমি রেডি হচ্ছি। মামি চলে গেল রেডি হতে। আমি গেলাম মামার কাছে। আজকে খবরের কাগজে কি লেখা আছে? মামা কোনো কথা বলছে না, তার মন এখন পুরোটাই খবরের কাগজে। এই যে শুনছেন, আমি কিছু বলেছি আপনাকে। আমি এবার মামার চোখ থেকে চশমাটা খুলে নিলাম, কারণ মামার চোখে অনেক সমস্যা। ছোটবেলায় মামা আমার কথা না শুনলেই চশমা খুলে নিতাম, তারপর যা বলতাম সব করত। আমার চশমা দে বলেই চোখ ভিজিয়ে ফেললো। আমি এখানে আমার মামার কাছে এসেছি বলেই চোখ মুছিয়ে দিলাম। আমার কোনো ভাগ্নে নেই, আগে ছিল একজন, তবে সে আমাকে ভালোবাসে না। আমি মামার চোখে চশমা লাগিয়ে দিলাম। তারপর তার পায়ের কাছে গিয়ে বসলাম। মামা, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে আরে বাবা, করছিস কি এসব? তুই ওঠ ওঠ বলেই উঠে জড়িয়ে ধরে কেঁদে দিল। মামা কেঁদো না, আমি আর তোমাদের ছেড়ে কোথাও যাব না। আরে বোকা, আমি সেজন্য কাঁদছি না। আমি কাঁদছি তুই আমার মেয়ের জন্য কতটা কষ্ট পেয়েছিস। আরে মামা বাদ দাও ওইসব। আমি এখন একা থাকতে শিখে গেছি। আমার আর কাউকে প্রয়োজন নেই। বাবা, জীবন যুদ্ধে অনেক কঠিন সময় নিজেকে শক্ত রেখে এই যুদ্ধ করতে হয়। মামা, এখন তাড়াতাড়ি রেডি হও, আমার সাথে যাবে। আমি জানি তুই আমাদের নিতে আসবি, এটা বিশ্বাস ছিল, তাই আগে থেকেই রেডি হয়ে আসছি। ও তাহলে তো ভালোই। তারপর আরও কিছুক্ষণের মধ্যে মামি চলে আসলো, তাদের নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় গিয়ে দেখি সবাই বসে আছে আমার জন্য। ও লিমন, চলে এসেছিস? যা তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবার খাবো। মা, এখন খেতে ইচ্ছে করছে না, ঘুমাবো। আমি বুঝতে পেরেছি তোর শরীর ক্লান্ত, তবে এখন না খেলে আরও ক্লান্ত হবি। তাছাড়া আজকে তোর জন্য স্পেশালভাবে রান্না হয়েছে, তাড়াতাড়ি খেতে আয়। আম্মু। লিমন, কোনো কথা নেই, তুই যাবি, ফ্রেশ হবি,
খেতে চলে আসবি, আমি তোকে নিজ হাতে খাইয়ে দিব। তাহলে আসা যায়? কতদিন হলো ওই হাতের খাবার খাওয়া হয় না। এখন তো এমনিই আসবি, মামি বলছে না। আহ আপা, তুমি এত হিংসুটে কেন? ওকে নিয়ে তুমি কোনো হিংসা করবে না বলে দিলাম। হিংসে করব না আবার? আমার ছেলেটা মায়ের থেকে মামির পাগল বেশি। হ্যাঁ, তোমরা ঝগড়া করো, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য রুমের দিকে যেতে লাগলাম। সব কিছু দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার রুমের সামনে। আমি দরজা খুলে রুমে প্রবেশ করলাম। আমি রুমের দিকে তাকিয়ে অবাক। রুমটা অনেক সুন্দর করে সাজানো, মনে হচ্ছে এই রুম খালি ছিল না, কেউ রুমে ছিল। রুমটা গুছাবে আমি আসার জন্য, ঠিক আছে, তবে এত পরিপাটিভাবে গুছিয়ে রাখবে না কেউ। থাক, এত চিন্তা করে লাভ নেই। আমি ফ্রেশ হয়ে নিচে আগে খেয়ে বিশ্রাম নেই, পরে সব কিছু বুঝে নিব। এগুলো ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে নিলাম, জামা প্যান্ট চেঞ্জ করে নিচে চলে আসলাম খাবার খাওয়ার জন্য। কি হলো, খাবার কোথায়? আরে এই যে আসতেছে, একটু অপেক্ষা করো। ওকে, খাবার রেডি না করে সবাই এখানে বসে আছো যে? আরে খাবার আসতেছে, তুই বস। ওই তোর খবর নিয়ে এসে পড়েছে। আমি সেদিকে তাকিয়ে অবাক। সেই পরিচিত মুখ আর ভালোবাসা আমাকে করেছিল মুগ্ধ, তার প্রতি তেমনি তার প্রতি এখন জমা রয়েছে অজস্র ঘৃণা আর কষ্ট। যাই হোক, আমি চোখ নামিয়ে নিলাম। আরে তুই আজকে রান্না করেছিস, এ খাবার খাবো না আমরা। আতিক চল, আমি তোকে আমাদের বাসার খাবার খাওয়াবো, তোর এ খাবার খেতে হবে না। আমি কিছু বলতে যাব তার আগেই ওই চুপ। আরেকটা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছিস। এই 4 বছরে একবারও মেয়ের খবর নিসনি, আবার এখন এসেছিস কষ্ট দিতে। মামি মায়ের কথায় মাথা নিচু করে নিল। আমি শিফার দিকে তাকিয়ে দেখি নিশ্চুপ, মাথা নিচু করে কান্না করতেছে। তা দেখেও চোখ ফিরিয়ে নিলাম। আপু, ওর মতো মেয়ের খোঁজ খবর না নেওয়াই ভালো। আবার কথা বলছিস? সবাই চুপচাপ খাবার খেয়ে নিবি, কোনো কথা বললেই খবর আছে। আমি মেয়েটাকে প্রতিদিনই কাঁদতে দেখেছি, ওর চোখে সবসময় অনুশোচনা দেখেছি, আর কেউ ওর ব্যাপারে কোনো কথা বলবি না। মামাও ধমক খেয়ে চুপ। শিখামা, সবাই বসে আছে, তাড়াতাড়ি খাবার দে। শিফা সবাইকে খাবার বেড়ে দিতে লাগলো। ভাবিরা সাহায্য করতে চেয়েছে কিন্তু শিফা না করে দিয়েছে। সবাইকে খাবার দেওয়া শেষ হলো, মামি আমাকে খাবার খাইয়ে দিতে লাগলো। শিফা, মা তুইও বস, সবাই একসাথেই খাবো। মামি, আমি তাকিয়ে দেখি আমার বাম পাশের চেয়ারটাই শুধু খালি আর ডান পাশে মামি বসা। শিফাও খেয়াল করলো বিষয়টাও, আমার পাশে বসতে ভয় পাচ্ছে। না ফুপি, থাক, আমি পরে খেয়ে নিব। মাথা গরম আছে, যা বলছি তাই কর। শিফাও খেয়াল করলো বিষয়টা, ও আমার পাশে বসতে ভয় পাচ্ছে। শিফা বসে পড়লো আমার পাশের চেয়ারে ভয়ে ভয়ে। আমাকে মামি খাইয়ে দিতে লাগলো। শিফা মাথা নিচু করে খেয়ে যাচ্ছে আর ভয়ে ভয়ে আর চোখে বারবার আমাকে দেখছে। যাই হোক, খাবার শেষ করলাম তৃপ্তি করে। অনেক দিন পর মামির হাতের খাবার খেলাম। আমি সবাইকে বলে রুমে চলে গেলাম বিশ্রাম নিতে। গিয়েই ঘুমিয়ে পড়লাম প্রচুর ক্লান্ত থাকার কারণে। বিকেলবেলা ঘুম ভাঙলো, অনুভব করলাম কেউ একজন আমার পা ধরে আছে। আমি উঠে দেখি শিফা পায়ের কাছে ঘুমানো, আমার পা ধরে আছে। আমি পা নাড়াতেই শিফার ঘুম ভেঙে গেল। তুই এখানে কি করছিস আমার রুমে? এই রুমটা তো আমারও হবে, এখন আসলে কি হবে? শোন বোন, আমার এই রুমটা শুধুই আমার, এটা কারোর সাথে ভাগ করব না। এখন তুই এখানে কি করছিস তাই বল। আমি তোমার বোন মানে তুমি কি আমাদের সম্পর্কটা ভুলে গেছো? তুমি তো আমায় ভালোবাসতে। বাসতাম, তবে 4 বছর আগে তোর ইচ্ছেতে আমাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, আর আমিও সেটা মেনে নিয়েছি। একা থাকতে শিখে গেছি। আমি জানি তুমি আমায় এখনো ভালোবাসো। আমি তোমার সাথে অন্যায় করে ফেলেছি না বুঝে, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আরে বোন, এসব কি বলছিস? আমি ক্ষমা করব মানে? আমার তোর উপর কোনো রাগই নেই। শিফা আমার দিকে তাকিয়ে আছে অবাক চাহনিতে, চোখগুলোতে আস্তে আস্তে পানি ভরে যাচ্ছে। আমি কি তোমার উপর এতটাই অন্যায় করে ফেলেছি যে তুমি আমায় এভাবে ইগনোর করবা? তুমি তো আমাকে ছাড়া থাকতে পারতে না, আমাকে জীবন সঙ্গী করার স্বপ্ন দেখেছিলে, এখন তুমি আমায় বোন ভাবো? আরে বোকা, তুই তো আমার বোনই, আর আগে যেটা ছিল ওটা থেকে তুই নিজেই মুক্তি চেয়েছিস, আর আমি সেটাই করেছি। শিফা দৌড়ে এসে আমার পা ধরল। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি তোমার কষ্ট বুঝতে পারিনি, তুমি প্লিজ আমায় মাফ করে দাও। আমি পা ছাড়িয়ে ওকে উঠিয়ে একটা থাপ্পড় দিলাম। কি পেয়েছিস কি? তুই আমার সাথে যখন যা ইচ্ছে তাই করবি, আর আমি মেনে নিব? এক মেয়ে, আমি কি তোকে বলেছিলাম আমি তোকে ভালোবাসি? জোর করে ব্ল্যাকমেল করে প্রেম করিয়েছিস। তবে এক সময় তোর পাগলামিকে ভালোবেসে ফেলি, তোর ভালোবাসার ফলে আমি আমার ইচ্ছে পাল্টে ফেলি, তোকে সম্পূর্ণ ভালোবেসেছি। কিন্তু তুই বন্ধু পেয়ে আমাকে প্যারা মনে করলি, তুই আমার খোঁজই নিতি না। আমি এই পাশে শেষ হয়ে যাচ্ছি, তোর জন্য তার কোনো খেয়ালই নেই। তোর তখন খেয়াল কখন বন্ধুদের সাথে আড্ডা দিবি। আমাকে কি তোর রোবট মনে হয়? তোর ইচ্ছে মতো চলবো? যা বের হয় রুম থেকে। শিফা
কথাগুলো শুনছিল আর কাঁদছিল। একসময় আমার ধমকে লাফিয়ে উঠে ভয়ে রুম থেকে চলে যায়। ও আমাকে এত রাগতে কখনো দেখেনি। ও বুঝতে পেরে গেছে এই লিমন আর আগের লিমনের মধ্যে অনেক পার্থক্য। শিফা চলে যেতেই আমার ফোন বেজে উঠল। আমি ফোনের দিকে তাকিয়ে দেখে সিয়াম কল দিছে। হ্যাঁ বল, কি বলবি? কি ব্যাপার, এত রাগ কেন? কোনো কিছু হয়েছে নাকি? না তেমন কিছু না, বল কেন কল দিলি? কিছু তো একটা হয়েছে, সেটা পরে জানবো। এখন রেডি হওয়া, বের হওয়া, অনেকদিন পর নিজের দেশে ঘুরবো। আর গুলোরে কল দিছিস? দিতেছি, তুই রেডি হ বলে ফোন কেটে দিল। তারপর রেডি হয়ে বের হলাম ওদের উদ্দেশ্যে। অন্যদিকে শিফা কান্না করতে করতে গেল মায়ের কাছে। কি রে, কি হয়েছে তোর? এত কাঁদছিস কেন? তোমার ছেলে অনেকটাই বদলে গেছে। আমি ভাবছি ও এখনও আমায় ভালোবাসে, কিন্তু ওর আমার প্রতি কোনো অনুভবই নেই। তোমার ছেলের জন্য আমি কি কম কষ্ট পেয়েছি এতদিন? ওর সাথে তুই যা করেছিস তার থেকে কমই। আর ও নিজেও এই 4 বছর কাঁদতে কাঁদতে শক্ত হয়ে গেছে। তোমার শান্ত ছেলেকে আমি নরম বানাবো, আর এবার ওকে আমার ভালোবাসা দিয়ে আগলে রাখবো, আর কখনো ছাড়বো না ওকে। তাতে আমার যত কষ্টই সহ্য করতে হয় করব। শোন মা, ভালোবাসা অনেক কিছু বদলে দিতে পারে। তোকে ভালোবাসা দিয়েই ওকে ঠিক করতে হবে। এখন তুমি দেখো তোমার ছেলের অবস্থা কি করি, বলেই চলে গেল নিজের রুমে। এদিকে আমি চলে গেলাম বন্ধুদের কাছে। কী রে ভাই, সবার পরিবারের সবাই কেমন আছে? এদিকে আমার অবস্থা খারাপ। শিফা আবার জ্বালানো শুরু করেছে। ভাই দেখে শুনে চল, মেয়েটা তো অনেক ভালোবাসতো। আর যা করিস বুঝে শুনে কর। ভাই, আজকে থাপ্পড় দিয়ে তাড়িয়ে দিছি। এভাবে বলছিস কেন? বংশের বাতি জ্বালাবি কি করে? শালা তোরাও না, এখন এসব বাদ দে, বল এখন কি করবি? আজকে ঘুরতে যেতে চেয়েছিলাম, কিন্তু রুদ্র নেই। আগেও ওর দাদু বাড়ি যেতে বলেছে সবাইকে। তাহলে চল ওকে নিয়ে আসি, কাছেই তো পাশের শহরে। আজকে গেলে আসতে দিবে না, কালকে ওকে নিয়ে আসতে হবে, ও বলে দিয়েছে। তাইলে এখন কি করব? কি আর করব, সবাই বাসায় ফোন দিয়ে জানিয়ে দাও আজকে রাতে কেউ বাসায় ফিরবো না, রুদ্রর দাদু বাড়ি যাব। আচ্ছা তাহলে সবাই তাই করি। তারপর যে যার বাসায় ফোন করে জানিয়ে দিলাম। মা যেতে মানা করছিল, কিন্তু অনেক বোঝানোর পরে যাওয়ার অনুমতি দিয়েছে। পাশে শিফা যেতে দিতে মানা করেছিল, তা অবশ্য আমি শুনতে পেয়েছিলাম। যাই হোক, তারপর আমরা সবাই মিলে চলে গেলাম রুদ্রর দাদু বাড়ি। ওখানে যাওয়ার আগে রুদ্র রাস্তায় দাঁড়িয়েছিল আমাদের এগিয়ে নেওয়ার জন্য। তারপর ওর সাথে পৌঁছে গেলাম ওর দাদু বাড়ি। বাসায় গিয়ে ওর দাদুর সাথে কুশল বিনিময় করলাম। সে আমাদের রেস্ট নেওয়ার জন্য রুমে যেতে বলেছে, আমরাও চলে গেলাম। কিন্তু মাঝপথে ফোনটা বেজে উঠলো। তাকে দেখি একটা অচেনা নাম্বার। প্রথমবার দেখতে দেখতে কেটে গেল, আবার সাথে সাথে কল আসলো। এবার রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পৌঁছে গেছো ঠিক মতো? ও তুই কেন আমায় ফোন দিয়েছিস? আমার কোনো বিষয়ে কোনো কথা বলবি না। আরে এইভাবে কথা বলতেছো কেন? আমি তো তোমার পায়ে ধরেও ক্ষমা চেয়েছি। ধুর, তুই ফোন রাখ বলে ফোন কেটে দিলাম। সামনে তাকিয়ে দেখে ওরা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি কোনো এলিয়েন। কিরে, তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? তুই এভাবে কথা বললি কি করে? কেন, ভুল কিছু করেছি? না, তা না হলে এত কঠোর হলে কি করে? কষ্ট মানুষকে কঠোর করে তোলে। এটা ঠিক বলেছিস, কষ্ট একটা মানুষকে পাল্টে ফেলে। তোরা এখন এমন করবি নাকি? চল একটু রেস্ট নিয়ে ঘুরতে বের হবো। তারপর রুমে গিয়ে সবাই ফ্রেশ হয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। অনেক হয়েছে, চল একটু গ্রামটা হেঁটে আসি। আচ্ছা চল সবাই। তারপর সবাই মিলে গ্রামটা ঘুরলাম, খুবই ভালো লাগলো। অনেক দিন পর নিজের দেশের মাটির গন্ধ পাচ্ছি, সবাই খুব এনজয় করলাম। রাতে রুদ্রদের বাসায় গেলাম, সবাই বসে আড্ডা দিতে লাগলাম। তখনই খাবার খেতে ডাকলো, তাই খাবার টেবিলে গেলাম সবাই। রুদ্র ওর চাচাদের সাথে পরিচয় করিয়ে দিল। সবাই খুব ভালো মনের, তাই তাদের সাথে মিশতে সময় লাগলো না। তারা খুব হাসি খুশি থাকে। যাই হোক, খাবার খাওয়ার পরে তাদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রুমে আসলাম। সবাই বসে কাঠ খেলতে লাগলাম। আমরা এটা করে টাইম পাস করে খেলতে লাগলাম। তখনই ফোনে কল আসলো। খেলাতে মনোযোগ থাকায় না দেখেই রিসিভ করলাম। তুমি খাবার খেয়েছো? আবার তুই কল দিছস? তোর সমস্যাটা কি বলতো? তুই আমার পিছু নিচ্ছিস কেন? আমায় কি একটু শান্তিতে থাকতে দিবি না? ওই, আমি তোমার শান্তি নষ্ট করলাম কিভাবে? আমি তো শুধু তোমার সাথে কথা বলতে চাই। 4টা বছর প্রচুর কষ্ট পেয়েছি। আরও কষ্ট দিতে চাও তুমি? তাহলে দাও দেখি কত কষ্ট দিতে পারো। আমি এখন তোর সাথে কথা বলতে চাই না, ফোন রাখ তুই, বলেই ফোন কেটে দিলাম। আমি আবার খেলায় মন দিলাম।
অন্যদিকে শিফার চোখ না চাইতেও ভিজে গেল কান্না করে। আমার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। এদিকে আমিও কিছুক্ষণ খেলে ঘুমিয়ে গেলাম। সকালবেলা রুদ্রর ডাকে ঘুম ভাঙল। লিমন ওঠ, আমি আজকে তোদের এলাকা ঘুরতে যাব। উঠেছি। দেখো আমাদের ভাগ্য কতটা ভালো, তোর বাড়ি আমাদের পাশের শহরে। প্রতিদিন আমাদের সাথে আড্ডা দিতে পারবি, বাইক তো আছেই। রে, তবে এখন বাসায় দিয়ে প্যারা দিয়েছে বিয়ের জন্য, তারপর নাকি বাবার অফিসে বসবে। একই অবস্থা আমারও, তবে আমি বলেছি আরও কিছুদিন যাক। আমার বলতে হয় নাই, এটা মা নিজেই বাবাকে বলে দিয়েছে। হয়েছে, এখন বাদ দে, ফ্রেশ হয়ে রেডি হ, আবার খাবার খেয়ে বের হব। তারপরে সবাই ফ্রেশ হয়ে রেডি হলাম। তারপর রুদ্র সবাইকে নিয়ে গেল খাবার টেবিলে। সবাই খাবার খেলাম এবং সবাইকে বিদায় দিয়ে বের হলাম আমরা। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের শহরে, যে যার বাসায় গেলাম। বিকালে বের হব, তাই রুদ্র শ্যামদের বাসায় গেল। বাসায় পৌঁছে দেখে একজন মেয়ে আছে নতুন। একবার দেখে আর না তাকিয়ে রুমে চলে গেলাম, কারণ আমার আর মেয়েদের প্রতি আগ্রহ নেই। মেয়ে মানেই ছলনাময়ী মনে হয়। রুমে গিয়ে বিছানায় বসতেই শিফা রুমে আসলো। তুমি নাকি এসে পড়েছো, শরীর ক্লান্ত লাগছে, তোমার মাথা টিপে দেব? না থাক, লাগবে না। তুই রুম থেকে গেলেই আমি খুশি। আমি যাব না রুম থেকে। আর শোনো, বাসায় একটা মেয়ে এসেছে, ওর দিকে যেন ভুলেও তাকাতে না দেখি। আর কথা তো বলবেই না। তুই যা তো রুম থেকে, বলেই ওর হাত ধরে রুম থেকে বের করে দিয়ে দরজা আটকিয়ে ঘুম দিলাম। দুপুরে ঘুম থেকে উঠে গোসল করে খাবার খেতে গেলাম। মা, খাবার দাও। দাঁড়া বাবা, এই তো একটু অপেক্ষা কর, রান্না এখনো হয়নি। ওকে, আমি বসে আছি, তাড়াতাড়ি করো। আমি সোফায় বসে ফোন টিপতে লাগলাম। হাই, আমি ঋতু। আমি একটা মেয়ে কণ্ঠ শুনে তার দিকে তাকালাম। দেখি সকালের মেয়েটা। কে আপনি? আমি তোমার বড় ভাবির মামাতো বোন, এই প্রথম তোমাদের বাসায় আসলাম। ও আচ্ছা, ভালো তো। আপনার এখানে কি চাই? কিছু না, আপনার সাথে পরিচিত হতে আসলাম। ও আচ্ছা, আর কিছু জিজ্ঞেস করার আছে? তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে? আমার সাথে কথা বলার জন্য কত ছেলে পাগল, কাউকে পাত্তা দিলাম না। তোমার সাথে নিজে থেকে কথা বলতে এসেছি বলে ভাব নিচ্ছ। দেখুন, আমি ভাব নেই না, তবে আমার মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগে না, তাই আপনি বিরক্ত কইরেন না। আচ্ছা ঠিক আছে, এখন যাচ্ছি, আবার পরে বিরক্ত করব বলেই চলে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, পাগল নাকি, এর থেকে দূরে দূরে থাকতে হবে। অন্যদিকে ঋতু যেতে যেতে ভাবছে ওকে আমার লাইফ পার্টনার বানাতে হবে, ছেলেটাকে খুব ভালো লেগেছে। এসব ভাবতে লাগলাম, এরই মধ্যে মা ডাক দিল। লিমন, খেতে আয়। আচ্ছা মা, বলেই খাবার টেবিলে গিয়ে বসলাম। ঋতু মেয়েটাও সাথে সাথে টেবিলে এসে আমার পাশের চেয়ারে এসে বসলো। আমার দিকে তাকিয়ে একটা চোখ মেরে দিল। আমি সাথে সাথে ওর দিকে থেকে চোখ সরিয়ে নিলাম। কি মেরে বাবা, জানা নেই শোনা নেই চোখ মেরে দিল। এসব ভাবতেছি তখনই শিফা খাবার নিয়ে আসলো। আমি ওর দিকে তাকিয়ে দেখি শিফা রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর ওই দিকে না তাকিয়ে খাবার খেয়ে রুমে গেলাম বিশ্রাম নেওয়ার জন্য। শিফাও সব কিছু গুছিয়ে আমার রুমের সামনে গেল। রুমে ঢুকেই ডাইরেক্ট আমার পাশে শুয়ে পড়লো। এ কি, তুই আমার পাশে শুয়ে পড়লি কেন? যা এখান থেকে। ওই একদম চুপ। মেয়ে পটাতে তো ভালোই শিখে গেছিস, একদিন ওই মেয়েটাকে পটিয়ে ফেলেছিস। দেখ, আমি একদম ওই মেয়েটার সাথে কথা বলতে চাই না, কিন্তু ও নিজেই ফালতু কাজ করতেছে। করবে না, এখন নিজের স্টাইল বাড়িয়ে ফেলছিস। মেয়েদের দেখলে অ্যাটিটিউড নিয়ে বসে থাকোস, মেয়েরা তো এসবই ভালোবাসে। তো আমি কি করব? আমি আমার মতনই থাকবো। আমার লাইফে আমি কোনো মেয়েকে জায়গা দিতে চাই না। ওই চুপ, একদম চুপ বলেই জোর করে আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। আমি জোর করে ছাড়িয়েই শিফাকে একটা থাপ্পড় মারলাম। যা, বের হ আমার রুম থেকে, এসব বেহায়াপনা আমার সামনে করবি না। শিফা আমার রাগ দেখে ভয় পেয়ে মাথা নিচু করে রইল। কি হলো, যাচ্ছিস না কেন? নাকি আবার মারতে হবে? মারতে চাইলে মারতে পারো, আমি তোমার হাতে মার খেতে খেতে মরে যাব, তবে কবরটা তুমি নিজের হাতে দিও আমায়। ধুর, আমি গেলাম রুম থেকে, তুই থাক এখানে। আমি গিয়ে বাসার ছাদে উঠলাম। উঠে মনের কষ্ট আনন্দে মিলিয়ে একটা সিগারেট ধরালাম। এই সিগারেট আমার কষ্টের সঙ্গী ছিল। আপনি তাহলে সিগারেটও খান পিছন থেকে? দেখতেই তো পাচ্ছেন। এটা না খেলে হয় না।
দেখুন এটা আমার ব্যক্তিগত কাজ, এই নিয়ে আপনি কথা বলার কেউ নয় বলেই অন্যদিকে তাকিয়ে সিগারেট টানতে লাগলাম। পিছন থেকে কেউ একজন এসে আমার হাত থেকে সিগারেট নিয়ে নিল। আমি ওর দিকে তাকিয়ে দেখি, শিফা তুই সিগারেট নিলি কেন? আমি এটা খেতে দিব না। আমি যেই হাত উঠিয়ে থাপ্পড় মারতে যাব তখনই শিফা ভয় পেয়ে মাথা নিচু করে নিল। ওর ভয়ার্ত মুখ দেখে আর মারতে পারলাম না। আমি ওখান থেকে নিচে চলে আসলাম। আমি চলে আসার পর ওই তুমি লিমনের পিছনে পড়ে আছিস কেন? তা তো দেখতেই পেলাম কি ভালোবাসে ও তোমাকে। শোনো, এখন আমি ওকে ভালোবাসি, তুমি ওর পিছন ছেড়ে দাও। আচ্ছা দেখা যাক কে সফল হয় ওকে বিয়ে করতে। আচ্ছা দেখা যাক বলেই নিচে নেমে গেল। শিফা এখন গভীর চিন্তায় পড়ে গেল। এদিকে আমি রুমে গিয়ে রেডি হলাম বের হওয়ার জন্য। তখনই শিফা দ্রুত আমার রুমে আসলো। কিরে আবার আমার রুমে কেন? প্লিজ তুমি একটু সাবধানে থাকবা। ওই ঋতু তোমার পিছু নিয়েছে, ও তোমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি শিফার মুখ দেখে বুঝতে পারলাম ও সত্যি বলছে। ও মুখে চিন্তার ছাপ ছিল অনেক, তবু ওকে কষ্ট দেওয়ার জন্য তা আমি বুঝে নেব। তোর এই বিষয়ে কথা বলতে হবে না। তারপর আমি শিফার সামনে দিয়ে বের হলাম। বাসার বাইরে বের হয়ে আড্ডার জায়গায় গিয়ে এক কাপ চা ও একটা সিগারেট খেতে লাগলাম। ওদের ফোন দিয়েছিলাম, ওরাও একটু পর চলে আসলো। কিরে কি হয়েছে? আগে এসে বসে থাকলি এখানে। ভাই আর বলিস না, এমনিতেই শিফা প্যারা দিচ্ছে, তার উপর আবার ভাবির একটা বোন এসেছে। কি বলিস ভাই, এরকম হলে তো চলবে না, সাবধানে থাকিস। মেয়েদের বিশ্বাস নেই, যে কোনো সময় যাই কিছু ইচ্ছা করে ফেলতে পারে। চল এখন ঘুরতে যাই। তারপর সবাই মিলে ঘুরলাম অনেকক্ষণ ধরে। রাতে যে যার বাসায় ফিরলাম। রাতে অনেক ক্লান্ত ছিলাম, তাই রুমে গিয়ে শুয়ে পড়লাম। তখনই রুমে এসে কেউ একজন আমায় জড়িয়ে ধরলো। আমি লাফিয়ে উঠলাম। কে কে বলেই লাইট অন করলাম। তারপর তাকিয়ে দেখি শিফা। তুই এত রাতে আমার রুমে আসলি কেন? আমি তোমার সাথে ঘুমাবো তাই। সি সি সি, তোর লজ্জা করে না এসব বলতে? চুপ, একদম চুপ বলেই জড়িয়ে ধরলো আমায়। আমি ছাড়িয়ে থাপ্পড় মারলাম। যা বের হ রুম থেকে। তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো? না, তুই বের হ রুম থেকে। শিফা নিজেই নিজের চুল এলোমেলো করতে লাগলো, ওড়নাটা দূরে ফেলে দিল। এরপর জোরে জোরে চিল্লাতে লাগলো। আমি ওকে আর কিছুই বলতে পারলাম না। তার আগেই দরজা ঠকঠক আওয়াজ এলো। শিফা দৌড়ে গিলে দরজা খুলে দিল এবং আম্মুকে দেখে জড়িয়ে ধরলো। কি হয়েছে এখানে? শিফা, তুই চিৎকার দিয়েছিস কেন? তখনই পরিবারের বাকিরা সবাই চলে আসলো। তোমার ছেলে আমার সাথে কিছু না বলেই জড়িয়ে ধরে কেঁদে দিল। কি লিমন, এসব কি সত্যি? তুই এটা করেছিস? না মা, বিশ্বাস করো আমি এসব কিছুই করিনি। তাহলে কি একটা মেয়ে ওর ইজ্জত নিয়ে মিথ্যা বলতে পারে? মা পারে কিনা জানি না, আজকেও আমায় ফাঁসাচ্ছে। মা আমার কাছে গিয়ে আমার গালে একটা থাপ্পড় মারলো। তুই এইরকম একটা কাজ করবি কখনো ভাবতে পারিনি। বিদেশে গিয়ে পড়ালেখার বাদ দিয়ে এসব করেছিস নাকি? শোন, কালকে আমি তোর আর শিফার বিয়ে দিব। আমি তো ওকে বিয়ে করবই না। তুই আবার আমার মুখের উপরে কথা বলছিস? বাবা, এই সবাই চলো এখান থেকে, ওর সাথে কেউ কথা বলবা না। দাঁড়াও, সবাই একটা মেয়ের ইজ্জত নষ্ট করতে চেয়েছে। ও মেয়েদের ইজ্জতের কোনো দাম নেই নাকি? বাবা, আপনিও আমার এরকম ভাবছেন? নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। যাই হোক, তুমি যদি ওকে এক সপ্তাহের মধ্যে বিয়ে না করো তাহলে আমার মরা মুখ দেখবে। বাবা, যতক্ষণ পর্যন্ত বিয়ে না করবে ততক্ষণ পর্যন্ত আমাকে বাবা ডাকবি না তুই। নিশ্চয়। সবাই চলে গেল। সবাই এখন যে যার রুমে যাও। আর তোমরা একজন রহস্যকের সাথে কীরকম ব্যবহার করবে তা তোমরা ভালো করেই জানো। কেউ একবার আমার দিকে তাকালো না। এই মেয়েটার জন্য আমি কোথাও শান্তি পাবো না, আর আমার পরিবারও তা বিশ্বাস করে নিল। এখন আমি কি করব? বিছানায় বসে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম ভাঙলো, দেখি 9টা বেজে গেছে। আজকে কেউ আমায় ডাকেনি। খুব ক্ষুধা লাগছে, তাই ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে তো আমি অবাক, কারণ সবাই একসাথে খাবার খাচ্ছে, কেউ আমায় ডাকেনি। আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। আজকে আমাকে ছাড়া সবাই খাবার খাচ্ছ, আমাকে কেউ ডাকলেও না বলছি। আর পরিবারের সবার দিকে তাকিয়ে দেখে দাঁড়ানো। আমরা একজন ধর্ষকের সাথে বসে এক টেবিলে খাবার খেতে পারবো না।
মায়ের কথাটা দিলে গিয়ে তীরের মতো লাগলো, চোখ দুটো ভিজে গেল আমার। আমি টেবিল থেকে উঠলাম। সবাই বসো, আমার খাবার দরকার নেই। ওখান থেকে উঠে একবার শিফার দিকে তাকালাম, দেখি ও কান্না করতেছে নীরবে। আমি ওর কান্না দেখে হালকা হেসে বাসা থেকে বের হলাম। বাইরে গিয়ে একটা দোকান থেকে 1 প্যাকেট সিগারেট নিলাম। সিগারেট ধরিয়ে হাঁটতে হাঁটতে আড্ডার জায়গায় চলে গেলাম, কারণ সবার এই সময় আসার কথা ছিল, কিন্তু এখনও কেউ আসেনি। একা একা সিগারেট টানতে লাগলাম, একটার পর একটা। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসলো। কিরে, তোর মুখ এমন দেখাচ্ছে কেন? সিগারেটে একটা লম্বা টান দিয়ে নাক দিয়ে ধোঁয়া ছাড়লাম। ভাই, আমার লাইফে শান্তি নাই। একটার পর একটা বিপদ আমার জন্য রেডি থাকে। মানে কি হয়েছে সব কিছু খুলে বলতো আমাদের। চোখ দিয়ে পানি বের হলো রাতের কথা মনে করে। দাঁড়া লিমন, তোর চোখের পানি সত্যি করে বল কি হয়েছে। কালকে রাত থেকে শুরু করে সকালে সব কিছু খুলে বললাম ওদের। কি বলছিস এসব লিমন? ওই মেয়েটার জন্য তোর পরিবারও এমন করেছে? ভাই তুই দেখ ভালো করে সামনে কি হয়।